পাত্রপক্ষ এসে বসে আছে হলরুমে। নিয়ন এসে তার বোনদের খবরটা দিতে সবাই ভীষণ রকম অপ্রস্তুত হয়ে পড়ল। সবার অপ্রস্তুত হওয়ার পেছনে যথাযথ কারণ আছে। কারণটা হলো পাত্রপক্ষ কোন মেয়েকে দেখতে এসেছেন তা বলতে পারছেন না। বাড়ির 7টি মেয়ে বিবাহযোগ্য মেয়ে আছে, আর প্রত্যেকে সুন্দরী এবং শিক্ষিতা। এখন পাত্রপক্ষ যদি নির্ধারিত একজনকে দেখার জন্য এসে থাকে, তবেই তো এই একজনের সামনে উপস্থিত করানো হবে। কিন্তু তাদের মুখের কথা শুনে সবাই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বোনদের খবর দিয়ে নিয়ন ছুটল নিচতলায়। মূলত মেজো চাচার হুকুমে বোনদের সতর্ক করে দিয়ে গেল কেউ যেন উপর থেকে ভুলেও নিচে না নামে। নিচতলায় হলরুমে শাফকাত খান, সালাম খান, ইমরোজ খান, রহমত খান ও তাদের মা হোসনে আরা বেগম বসে আছে পাত্রপক্ষের সামনে। হোসনে আরা বেগম ভীষণ খুশি মুখে পাত্রের মা খালার সাথে নিজেদের দেশের বাড়ির আলাপ চালিয়ে দিয়েছেন এতক্ষণে। মাকে এমন করতে দেখে শাফাকাত খান বললেন, আম্মা, আপনি একটু এসব কথা রাখেন। তারা আমাদের বাড়িতে একটা দরকারে এসেছেন। এখন সেই দরকারি কাজটা মিটমাট না করে তো আমরা অন্য আলাপে যেতে পারি না। হোসেন আর বেগম নড়ে চড়ে বসলেন ছেলের কথা শুনে। পাত্রের মাকে বললেন, তয় আপনার আমার কোন নাতনিরে দেখবার চান সেইটা তো বলেন নাই এখন। পাত্রপক্ষের সাথে আসা মহিলা ঘটক পাত্রের মাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলেন, বড় মেয়েকে দেখতে এসেছি। নিয়ন পাশ থেকে বলে উঠল, বড় আপু? তার তো এক ঠ্যাং নাই। সত্যি আপুকে দেখতে আসছেন? নিয়নের এত বড় মিথ্যা শুনে তার বাপ চাচা সবাই তার মুখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টি নিয়নকে পাত্তা দিল না। তার বাবা কিছু বলতে যাবে তার আগে সেই ঘটক মাথা নেড়ে বলল, না না, বড় মেয়ে না, মেজো মেরে দেখতে এসছি। খানবাড়ির কাজের মহিলা তখন ট্রেতে করে খাবার রাখতে আসছে। মেজো মেয়েকে দেখতে এসেছেন কথাটা সে শুনে ফেলল। ট্রেটা রেখে সে হুড়মুড় করে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল। স্বভাব মতো পাশের বাড়ির বউটাকে খবর দিতে চলে গেল। এদিকে মেজো মেয়েকে দেখতে এসে শুনে বাড়ির সবাই তবদা খেয়ে মহিলার দিকে তাকিয়ে রইল। মাত্রই তো বড় মেয়েকে দেখতে এসেছে। নিয়ন মহিলাকে কিছুক্ষণ পরখ করে বলল, মেজবাবু, সে তো এক চোখে দেখে না, রীতিমতো অন্ধ বলা চলে, তাকেই দেখতে এসেছেন। মহিলা বিষম খেলো কথাটা শুনে। তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, আরে না না, সেজো মেরে দেখতে এসেছি। খানবাড়ির দুধ দিতে আসা একটা 15 বছরের একটা ছেলে দুধের কলস দরজার সামনে রেখে যাওয়ার সময় কথাটা শুনে ফেলল। শুনেই দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। খবরটা একজনকে না দিলেই নয়। খানবাড়ির সকলে এতক্ষণ বুঝে গিয়েছে এরা নির্দিষ্ট কাউকে দেখতে আসেনি। বাড়ির যে অনেকগুলো বিবাহযোগ্য মেয়ে আছে সেটা জেনে এসেছে। তারা ভেবেছে ঘরের মেয়েকে পণ্যের মতো পছন্দ করবে, এটা ওটা না, এভাবে নিবে। বাড়ির সবচেয়ে কঠোর পুরুষ সালাম খান নিয়নকে চোখ দিয়ে ইশারা দিতেই সে সাহস পেল। চাচার ইশারায় সে বুঝতে পেরেছে সেজো আপা, সে তো একটা হাতই অকেচো। সত্যি সেজো আপাকে দেখতে এসেছেন? মহিলার এবার কপাল বেয়ে ঘাম ছুটতে লাগলেন। আসলে তিনি খবর পেয়েছেন এই বাড়ির বিয়ের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে অনেকগুলো। সবাইকে দেখে যাবে এই ফোন দিয়ে এটাই এসেছিলেন। কিন্তু তার কথা শুনে নিজেরই মাথা ঘুরছে। মহিলা ইতস্তত দৃষ্টিতে পাত্রের মা আর খালার দিকে তাকালেন। তারা বেশ বিব্রত বোধ করছেন মহিলার কাজে। তাদের তো বলা হয়েছিল মেয়ে একটা দেখতে যাবে। সব ঠিক আছে। তারা দুজনে বেশ লজ্জায় পড়ে গেলেন। পাত্রের খালা খুব রেগে গেলেন মহিলার এমন কাজে। ধমকে উঠে বললেন, আপনি কি মস্করা পেয়েছেন? আপনি এতজন কথা কেন বলছেন? আপনি আসলে একজনকে কি ঠিক করে দেখাতে এসেছেন তো আমাদের? পাত্রের খালার কথা শুনে খানবাড়ির সকলে বুঝেছেন সমস্যাটা এই ঘটক লাগিয়েছে। তাই শাফকাত আলম মহিলার উদ্দেশ্যে বললেন, আপনি আসলে আমাদের বাড়ির কোন মেয়ের জন্য প্রস্তাবটা নিয়েছেন? মহিলা ভ্যাবলার মতো বলল, আপনার বাড়ির মেয়ে কয়টা? সালাম সাহেব এবার কথা শুনে গর্জে উঠলেন, বললেন, আমাদের বাড়ির মেয়ে কয়টা বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমাদের বাড়িতে যদি এখন 10টা মেয়ে থাকে তবে কি আপনি 10জনকে দেখবেন নাকি? জি, দেখলে ভালো হয়। কথাটা বলে মহিলা দাঁত দিয়ে জিভ কাটে। ইস, ভুল কথা বলে ফেলছে ভুল জায়গায়। নিয়ন হাসছে মিটমিট করে, তার বেশ মজা লাগছে। এমন মজার ঘটনার সাক্ষী সেই প্রথম হলো। পাত্রের মা এবার মুখ খুললেন, বেশ লজ্জিত গলায় বললেন, ভাই সাহেব, আমরা আসলে জানতাম না এমন কিছু হবে। আমাদের তো বলা হয়েছিল একটা পাত্রী দেখতে যাচ্ছি, সব ঠিকঠাক। এমন কিছু যে হবে আমরা সত্যি জানতাম না। আসলে এত কিছু ভাবার আর দেখার সময় পাই না। অনেক বলার পর ছেলেকে বিয়ের জন্য রাজি করিয়েছি। মনে যেন না ঘুরে যাই, তাই খুব দ্রুত সব কিছুর ব্যবস্থা করতে চেয়েছিলাম। এমন যে হবে ভাবিনি। আমরা সত্যি ভীষণভাবে দুঃখিত। সাবকাত সাহেব বলেন, দেখুন, আমাদের তো মেয়ে দেখানোর আপত্তি নেই। বিবাহযোগ্য মেয়ে আমাদের আছে, আর তাদের সুপাত্রে দান করতে চাই। এখন আপনারা যদি সঠিকভাবে একজনকে দেখাতে চাইতেন, তবে মনোবাসনা নিয়ে আসতেন, তবে আমাদের আপত্তি ছিল না। আপনাদের
আমাদের আসলে আরেকটু খোঁজ নেওয়া দরকার ছিল। তবে এখন যদি আপনাদের বড় মেয়েকে একটু দেখাতেন। না আসলে বাড়ির বড় মেয়ে যখন অবিবাহিত আছে তখন তাকেই দেখি। নিয়ন বলে উঠল, বড় আপু তো থাক বাবা, যেমনই হোক দেখে যাই, ঠ্যাং নাই পা তো আছে। নিয়ন সহ সবাই চুপ হয়ে গেল। নিয়ন মজা ঘটক না বুঝলেও পাত্রের মা ঠিকই বুঝেছেন। সালাম খান সহ সবাই তাদের বড় ভাইয়ের দিকে তাকাতে তিনিও মাথা নাড়লেন। ইমরোজ খান নিয়নকে বললেন, যাও তোমার বড় আপুকে বলো তৈরি হয়ে নিচে আসতে। নিয়ন ছুটে গেল উপরে। বোনেরা সবাই তখন দোতলায়। সেজজন আর সুজানা রুমে ছিল। নিয়ন এসে বলল, বড় আপুকে দেখতে চাইছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে যেতে বলল। বাড়ির বড় মেয়ে আরোরা তখন সুজানার চুলে তেল মালিশ করে দিচ্ছিল। ছোট ভাইয়ের কথা শুনে বিরক্ত হয়ে বলল, ছেলে এসেছে না, এখন তাহলে আমি বুঝবো কি করে ছেলেটা একটা হাইজিন মেনটেন করে। নিয়ন বড় বোনের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। এই বড় অপুর বিয়ে করা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো এক জায়গায় ছেলেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে সেটা নিয়ে তার মাথা ব্যথা। বেশ কয়েকটা পাত্রকে রিজেক্ট করেছে সে হাইজিন মেনটেন না করার কারণে। এই যেমন গতবারের পাত্রটার কথা বললাম, গতবার একজন বিজনেসম্যান এসেছিল, বেশ বড় লোক, বংশ বড়। বড় অপু সেসব নিয়ে মাথা ব্যথা নেই। সে ছেলেকে দেখলো, দেখতে সুন্দর, কথা সুন্দর, সব ঠিকঠাক ছিল। যখন দেখলো ছেলে নাক খুঁটে চায়ের কাপে হাত দিয়েছে তখনই তার গা ঘৃণায় রি করতে লাগলো। ছেলেটা ওয়াশরুম যেতে চাইলে অরোরা ছোট্ট একটা পরীক্ষা করার জন্য নিয়নকে আর রিজবিকে বলে ওয়াশরুমের হ্যান্ড ওয়াশ যা ছিল সব সরিয়ে ফেললো। ছেলেটা ওয়াশরুম থেকে মলমূত্র ত্যাগ করে বেরিয়ে এসে ওভাবেই খেতে বসে পড়েছিল। অরোরা কি বলবেন, নিয়ন আর রিজবি তো ঘেন্নায় বমি করে দিতে চাইছিল সেখান থেকে। পরে ছেলের আনহাইজেনিক কাজকর্ম তুলে ধরে অরোরা যখন বিয়ে ভাঙে তখন তার দাদি তো রাগ করে তাকে উপাধি দেয় সূচিবাহী রুগী। কিন্তু ব্যাপারটা তেমন নয়। অরোরা সিঁড়ি নেই, সে একটা মানুষ থেকে মিনিমাম ততটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা আশা করে যতটুকু দরকার। এই ভদ্র সমাজে অনেকে আছে যারা উপরে খুবই ফিটফাট কিন্তু ভেতরে ভীষণ নোংরা। অরোরা সে সকল লোকদের সংস্পর্শে যেতে চায় না। শুধু পাত্র দেখতে যেমনই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি তার মধ্যে থাকে অরোরা নিশ্চিত কোনো না কোনোভাবে তাকে বিয়ে করে নেবে। আফসোস এখনও পর্যন্ত মন মতো কাউকে পাওয়নি, যার ফলে বিয়েটা করে হয়ে ওঠা নেই। বয়স 87 গিয়ে ঠেকেছে। প্রেম ভালোবাসা এই কারণে তার দ্বারা হয়নি। অরোরাকে দেখবে শুনে সবাই ছোটাছুটি শুরু করলো। অরোরা একটা সুন্দর জামরঙা শাড়ি পরে নিল। যদিও সে শাড়ি পরা ছিল কিন্তু সেটা ঘরে পরার, বাইরে কারো সামনে তো এই সাজে পোশাকে যাওয়া যায় না। আর যদি হয় পাত্রপক্ষ তাহলে তো কথাই নেই। অরোরা চুল বেনি করতে করতে এইনার দিকে তাকালো, বলল, টুনি এসেছে। এই না হলো বাড়ির চতুর্থ কন্যা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। অরোরার আপন বোন, দেখতে অরোরার মতোই অনেকটা। এতক্ষণ সে বোনকে সাজিয়ে দিচ্ছিল। বোনের প্রশ্ন শুনে বলল, না কলেজে তো দুইটাই ছুটি হয় হওয়ার কথা। ও ভাইয়ারা কেউ বাড়ি নেই? নিয়ন আছে, রিজভি তো স্কুলে, আর বড় ভাইয়ের সব অফিসে। আর ওরা একবার রুমে থাকা সব বোনের দিকে চোখ বুলিয়ে নেয়। মেজ বোন মেহনাজ বিছানায় অর্ধশো অবস্থায় ফোনে বেকিং ভিডিও দেখছে। আর সেজ বোন সুজানা তাদের পঞ্চম ও ষষ্ঠতম বোন ক্যামেলিয়া আর কামিনীর সাথে গল্প করছে বড় বোনের বিয়ে নিয়ে। ক্যামেলিয়া আর কামিনী খুবই উচ্ছ্বাসিত দেখে বোঝা যাচ্ছে। আর ওরা একটু হাসলো। এই যমজ দুটোকে এত ভালো লাগে তার। পুরো একদম একরকম চেহারা, একটু তফাৎ নেই। এখন পর্যন্ত তার বাবা মাও তাদের মাঝে মাঝে ঠিক চিনে উঠতে পারে না, তবে আরোরা পারে। তাদের বড় ভাইয়াও পারে না। আরোরা মাঝে মাঝে এটা দেখে অবাক হয়, বড় ভাইয়া কি করে বোঝে? সে না হয় একসাথে থাকে, বোনদের গোপন কথাগুলো জানে, তাই চিনে ফেলতে পারে। কিন্তু ভাই তো যোজন যোজন দূরত্ব বজায় রাখে সবার সাথে, তারপরেও কিভাবে পারে? অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েও সে জিজ্ঞাসা করতে পারেনি। ভাইয়ের চোখের দিকে তাকাতে তার ভয় হয় এখন। আজমান বসের রুমে ফাইল জমা দিতে ঢুকেছে থেকেই বাড়িতে একের পর এক কল আসছে। এতবার কল আসায় সে দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে বস কি মনে করবে এই ভেবে কল রিসিভ করছে না। আর পাংশুটে মুখ দেখে বস নিব্রাস চৌধুরী বলে উঠলেন, আপনি কলটা রিসিভ করতে পারেন না মিস আজমাইন? আজমাইন তাড়াতাড়ি কলটা রিসিভ করতে তার ছোট চাচি জানালেন আরোরাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। সে যেন বাড়িতে ফেরে তাড়াতাড়ি। আজমাইন কলটা কাটার পর ইতস্তত করে বললেন, স্যার আমার এখন একটু ছুটির প্রয়োজন। ইস আর্জেন্ট স্যার, আমার ছোটো বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছেন। কথাটা শুনে নিবারসের স্তব্ধ হয়ে গেল। আজমাইনের ছোটো বোনকে দেখতে এসেছে মানে? সে বলল, আপনারা ওকে এক্ষুনি বিয়ে দিয়ে দিচ্ছেন? স্যার বাবা চাচারা দিয়ে দিচ্ছেন, তাছাড়া ওর মত আছে।
ওর মত কী করে থাকতে পারে? ও এখনও ছোট। না স্যার, বিয়ের বয়স তো হয়েছে স্যার, ছুটিটা দিন। নিবারস কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দম নেয়, তারপর বলে, চলুন আমিও আপনার সাথে যাই। আপনারা চাচা বলেছিল একবার যেতে। কী দরকারে ডাকছেন সেটা জেনে আসি। আজকে সময় আছে, পরে সময় নাও থাকতে পারে। মেহনাজ সবেমাত্র মোবাইলে চার্জ লাগিয়ে বিছানায় ছাড়তে নেয়, অমনি একটা বিদেশি নাম্বার থেকে কল আসে। আর ফোনে রিসিভ করতে একজন গর্জে উঠে বলে, শুনেছি পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে। খবরদার মেহু, পাত্রপক্ষের সামনে গেলে আমি তোকে মেরে ফেলবো, এক্কেবারে জানে মেরে দেব। আমি ছাড়া আর কারোর সামনে তুই যাবি না। মেহনাজ চোয়াল আগে শক্ত হয়ে এলো। সে থমথমে করে বলল, তুই কে এত কথা বলার? আমি পাত্রপক্ষের সামনে যাব, বিয়ে করব, দরকার পড়লে আজই করব। তুই আমাকে চেনোস না আমাকে। শোন, ফুফুতো ভাইয়ের মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করতে আসিস না। জাবির যেন আরও বেশি তেতে উঠল কথাটা শুনে। বলল, বেশি শখ না তোর বিয়ের, দাঁড়া আমি আসছি, তোর বিয়ের শখ ভালোভাবে মেটাবো। জাবির কলটা রেখে দিতে মেহনাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই বেয়াদবটার সাথে কথা বললেই তার রাগে গা কাঁপে। কামিনী ফুরফুরে মন নিয়ে দোতলার করিডোর বেড়ে হাঁটছিল। তখনই দেখা মিলল বাড়ির বড় ছেলে আবিয়াজের। সিঁড়ি বেয়ে উপরে উঠছে সে। তাকে দেখে কামিনী হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। তার বুকের ভিতর বাদ্যযন্ত্র বাজতে লাগলো সবসময়। ফর্মাল স্যুট পরা গম্ভীর সুদর্শন দীর্ঘ গড়নের এই আবিয়াজকে দেখলে কামিনীর সবসময় এমনটা হয়। আবিয়াজ কামিনীর পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একবার তাকিয়ে দেখল শুধু। তার তীক্ষ্ণ দৃষ্টি আর পুরুষালী পারফিউমের ঘ্রাণে কামিনী বেসামাল হয়ে পড়ল। দৃষ্টি নত করে সামনে এগোতে শুনতে পেল ভরাট পুরুষালী কণ্ঠস্বর, নিচে কোথায় যাচ্ছ তুমি? কামিনী কেঁপে উঠল আরও একবার। পেছনে ফিরে আবিয়াজকে দিকে তাকালো। আবিয়াজের দৃষ্টি তার দিকেই ছিল, আর সেই দৃষ্টি চোখ তুলে তাকানোর সাহস কামিনীর নেই। তাই সে বলল, মায়ের কাছে যাচ্ছিলাম। যাবে না? নিচে গেস্ট আছে, তারা যাওয়ার পর নিচে যাবে। যাও, নিজের রুমে যাও। কামিনী গেল না। আবিয়াজ ধমকে উঠল, কি বলেছি শুনতে পাওনি তুমি? কামিনী পিলে চমকে উঠল। সে তাড়াতাড়ি তিনতলার সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, যাচ্ছি তো, সবসময় এত বকাবকি করার কি আছে? আদর করে বললেই কি হয়? আবিয়াজ শুনল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। কামিনীর কার্যকলাপ তার ভালো লাগে না। লাগবেই বা কী করে? 21-এর যুবতী 17 বছরের কিশোরীর মতো আচরণ করলে কার ভালো লাগে? মোড়ের মাথায় নিয়ন দাঁড়িয়ে আছে, তার হাতে স্প্রিং বল। একটু পরে সে সামনে তাকিয়ে দেখছে। ছোট চাচা বলছেন সে যেন বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। টুনিকে মোড়ের মাথায় গিয়ে বলে দেয় আজকে বাড়ির সদর দরজা দিয়ে না প্রবেশ করে, পেছন দরজা দিয়ে প্রবেশ করে। এই কাজের পেছনে বড় কারণ হলো পাত্রপক্ষের চোখে সে যেন না পড়ে, বিশেষ করে ওই মহিলা ঘটকের নজরে যেন না পড়ে। মহিলা চরম অভদ্র। রিজভি তখন ললিপপ খেতে খেতে আসছিল। ভাইকে রাস্তায় এমন উকিঝুঁকি দিতে দেখে বলল, ছোট ভাইয়া কি করছো? নিয়ন পেছনে ফিরে রিজভিকে দেখে বিরক্ত চোখে বলল। তারপর রিজভি অন্য হাতে থাকা ললিপপ বক্স থেকে বের করে মুখে পড়ল। টুনিকে দেখেছিস? টুনি আপুর কলেজ তো অন্য রোডে, আমার স্কুল তো এইদিকে। হাত দিয়ে রাস্তাটা দেখালো রিজভি। তারপর বলল, কেন, কি হয়েছে? বড় বাবাকে দেখতে এসেছে তাই নাকি? এবারও ভাঙবে মনে হচ্ছে। রিজভি হাসলো কথাটা বলে। নিয়ন আরও একবার রাস্তার দিকে তাকিয়ে বলল, এবারটা হয়ে যেতে পারে। ছেলে ডাক্তার শুনে আপা একটু নরম হয়েছে। শোন, তুই বাড়ি যা, আপাদের সবাইকে তো আজ ঘরবন্দি রাখা হবে। আমি তো এখানে, ওদের হুটহাট কিছু লাগতে পারে, সেগুলো এনে দেওয়ার জন্য আমি আর তুই ছাড়া আর কে আছে? যা যা, বাড়ি যা। রিজভি বাড়ির দিকে রওনা হলো। যাওয়ার পথে তার দেখা হলো এলাকার বড় ভাই শান্তর সাথে। শান্ত রিজভিকে ডেকে বলল, ভাইয়া খবর ভালো? খুব ভালো ভাই। তাই নাকি? এত ভালোর পেছনে রহস্য কি? রহস্য কিছু না, আপার বিয়ে লাগবো। শান্ত চমকে উঠে বলল, মানে কি বলছো? তোমার আপার বিয়ে? জি ভাই, পাত্রপক্ষ এসেছে, হবু দুলাভাই ডাক্তার শুনলাম। তোমার আপা রাজি? রাজি তো মনে হচ্ছে। নিয়ন ভাই তো তেমন বলল না। ও নো। নো কেন? কিছু না, আমি আসছি, একটা কাজ আছে। শান্ত ধপাধপ পা ফেলে চলে গেল। রিজভি বাড়ির দিকে পা বাড়ালো পুনরায়। ক্যামেলিয়া নিজের রুমে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। শুয়ে শুয়ে জাওয়াদার কথা ভাবছে। জাওয়াদ তার কলেজের ইংরেজি প্রফেসর ম্যামের ছেলে। কলেজ জীবনে জাওয়াদ সে প্রথম দেখে, তারপর থেকে তাকে ভালোবাসে। কতবার প্রকাশ করেছে নিজের ভালোবাসা বেহায়ের মতো, তারপরে কোনো সাড়া পায়নি। জাওয়াদ যেন তাকে সহ্যই করতে পারে না। ক্যামেলিয়া হুট করে গতকাল রাতে দেখা নাটকের কথা মনে পড়ে গেল। সেখানে নায়ককে ভালোবাসার কথা স্বীকার করানোর জন্য নায়িকা মিথ্যে অভিনয় করে, আর নিজের কাছে সফলও হয়। ক্যামেলিয়া মেয়ে মানুষ, সে বুঝতে পারে কে তাকে পছন্দ করে আর কে করে না। জাওয়াদ যদিও মুখে বারবার বলে সে
পছন্দ করে না, কিন্তু তার চোখের ভাষায় ক্যামেলির কাছে অন্যরকম মনে হতো ভালোবাসায় প্রকাশ করে না। আচ্ছা, আজকে একবার সেই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখলে কেমন হয়? যদিও যাওয়ার তাকে ভালোবাসে, তবে তো আসবে তা জানাতে, আর না বাসলে আসবে না। আর ক্যামেলিও আর পাগলের মতো তার পিছু পিছু ঘুরবে না। সে ঠিক করে নিল আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। গ্যালারি খুঁজে নিজের একটা শাড়ি গহনা পরা ছবি সে হোয়াটসঅ্যাপে জাওয়াতকে পাঠিয়ে দিল। নিচে লিখলো, অনেক ঘুরেছি, আর ঘুরবো না। আমি এবার বুঝে গেছি একটা কথা, আমরা যাকে ভালোবাসি তার পিছনে ছুটে আমাদের ভালোবাসা তার কাছে যাওয়াই ভালো। আমি সেটাই করছি, আমাকে যে চাইছে তার কাছেই যাচ্ছি। আপনি ভালো থাকবেন আমার কৃতকর্মের জন্য। আমি দুঃখিত ভাইয়া। এরপর সব কিছু থেকে সে জাওয়াতকে ব্লক করে দিও। জাওয়াতকে ভাইয়া ডাকতো না সে, যদিও আজ ভাইয়া বলেছে। যে ছেলে সাইয়া হতে চায় সে ভাইয়া ডাক নিশ্চয় মেনে নিতে পারবে না। এরিনা সবেমাত্র গোসল ছেড়ে চুল মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালো। তখনই দেখলো তাওয়াজ দাঁড়িয়ে আছে রাস্তার এপাশে। এরিনাকে দেখে ফোন হাতে নিল, তারপর কাউকে কল দিয়ে ফোনটা কানে তুললো। এরিনা বুঝলো কলটা তার কাছে এসেছে। রুমের ভিতরে রেখে দেখলো তার ফোন বাজছে। রিসিভ করতে কাতর স্বরে তাওয়াজ বলল, কীভাবে পারো এমন করতে? এরিনা অবাক হয়ে বারান্দায় এসে তাওয়াজের দিকে তাকিয়ে বলল, কী করেছি? তোমার বাড়িতে পাত্রপক্ষ এসেছে কি না সেটা বলো। হ্যাঁ এসেছে। ছেলে ডাক্তার? তেমনই শুনলাম। তোমার পছন্দ হয়েছে? না হওয়ার মতো তো কিছু নেই, সবার শুনেছি হয়েছে, ভালোই লাগছে। না। খুব শীতল ডাকটি এরিনার মন ছুঁয়ে গেল। বলল, কি? আমি তোমার জন্য সবসময় সবভাবে নিজেকে প্রস্তুত করলাম, বিসিএস দিলাম, টিকে গেলাম, কেবল এখন চাকরিটা পাওয়ার অপেক্ষা করছি। একটু ধৈর্য রাখতে পারলেই হয়। আপনি এসব কি বলছেন? তাওয়াজ হুট করে গম্ভীর হয়ে গেল। চোখ দুটো তার আরও আগেই লাল হয়েছে, কিন্তু এখন সেটা প্রকট হলো না। দাঁতে দাঁত চেপে সেই রক্তচক্ষু নিয়ে সে এরিনার দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম নিজেকে বদলালে তুমি আমার হবে। আমি আগেই বলেছি আমি সাধু পুরুষ না, তারপরেও তেমনটা হওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র তোমার জন্য। এখন তো দেখছি সাধু হলেও তোমাকে পাওয়ার চান্স নেই, তাহলে আর দরকার কি তেমন হওয়ার? অনেক সহ্য করেছি, আর না, এবার আর ভালো সাজতে পারবো না। খারাপ হলে যদি তোমাকে পাওয়া যায় তবে আমি খারাপই হব। কথাটা বলে তাওয়াজ কলটা কেটে দিল। তার এমন কাজে এরিনা হতভম্ব হয়ে গেল। মানুষটা আবার হুট করে কি হলো? ভালোই তো ছিল, হঠাৎ আগের মতো আচরণ করলো কেন? তাওয়াজ হলো এমপি ছেলে, বদরাইকে জেদি মারকুটি স্বভাবের ছেলে। পড়ালেখা শেষ করে চাকরি বাকরি না করে ভার্সিটিতে এসে সময় কাটাতো। ভার্সিটির পপুলার বয়, খুব নাম ডাক্তার। পড়ালেখায় সবসময় CGPA 4 পেয়ে এসেছে। এই এত ভালো ছেলে রাজনীতি করে নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেখে শিক্ষকগণ খুবই দুঃখ পেত। ক্লাসে ছেলেটার যেমন সুনাম করতেন, তেমনি তার স্বভাবের জন্য একটু একটু দুর্নামও করে বসতেন। এরিনা সবসময় দূর থেকে তাওয়াজকে দেখেছিল। ছেলেটা তার ভাইদের মতোই মেধাবী, দেখতে লম্বা, সুন্দর, সুঠামি দেহ, কিন্তু তার ভাইয়েরা এমন লাফাঙ্গা কেউ না। এটা ভেবেই সে মুখ ফিরে নিত ছেলেটার থেকে। তাওয়াজের সাথে তার প্রথম সাক্ষাৎ ক্যান্টিনে, বেশি কিছু না। তাওয়াজ শুধু তাকে সামনাসামনি দেখেছিল, ব্যাস। তারপর থেকে ভার্সিটির জাতীয় ভাবির খেতাব সে পেয়ে গেল। দীর্ঘ 2 বছর হয়ে আসছে তাকে এই খেতাবটা সহ্য করতে হচ্ছে তাওয়াজকে। তাওয়াজের কেরিয়ার মন দিয়েছিল কেবল এরিনাকে নিজের করে পাওয়ার জন্য। একদিন এরিনা তাকে খুব কথা শুনিয়েছিল তার পিছনে পড়ে থাকার জন্য। নিজেকে কথা দিয়েছিল, তাওয়াজকে বারবার বুঝিয়ে দিয়েছে তার বাবার টাকার ফুটানি না দিয়ে নিজে উপার্জন দিয়ে করবে। নিজের পায়ে যেদিন দাঁড়াবে সেদিন যেন তাকে চাইতে আসে, নয়তো এমন ছেলের কাছে তার পরিবার তাকে দিবে না। তাও চুপচাপ সব কথা শুনে তারপর থেকে আর কখনো ভার্সিটি গিয়ে এরিনার পিছু ঘুরে না। ঘরবন্দি হয়ে দিন রাত বিসিএসের জন্য পড়ছে, আর মেধাবী তাওয়াজ সফল হয়েছে। চাকরিটা হয়ে গেছে বলা চলে। ভেবেছিল চাকরি পেয়ে সে এরিনার হাত চাইবে তার পরিবারের কাছে, আর এর মধ্যে এসব ঘটে গেল। এরিনা হুট করে তাওয়াজের করা আচরণের কারণটা মাথায় এলো, আর তখনই আল্লাহ বলে কপাল চাপড়ালো। তাওয়াজ ভেবেছে যে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর সেও ভ্যাবলার মতো কথা বলছে, যার ফলে তাওয়াজ এসব রেগে গেছে। এবার সে এই একরোখা জেদি অপ্রতিরোধ্য যুবকটাকে কি করে বোঝাবে যে ভুল হয়েছে? যা রাগ তার। শুনতে চাইবে কি এরিনার কথা? এরিনা 2-3 বার তাওয়াজকে কল দিল, ফোন সুইচ অফ। চিন্তায় এরিনায় মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেল তখনই। উপায়ন্ত না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে সে বিছানায় গা এলিয়ে দিল। কলেজের গেট থেকে বের হতে নিয়ে নিয়ন দেখে টুইঙ্কেল দৌড়ে তার কাছে গেল। নিয়ন বেশ কিছুক্ষণ মোড়ের মাথায় দাঁড়িয়ে থেকে যখন তার দেখা পায়নি, তখন কলেজের সামনে চলে এসেছে। টুইঙ্কেল হলো টুনি, বাড়ির ছোট কন্যা। টুইঙ্কেলকে সবাই আদর করে টুনি বানিয়ে দিয়েছে। টুইঙ্কেল বলে তাকে শুধু তার বড় ভাইয়া, বাবা আর বাইরের সবাই ডাকে। বাড়ির 4টি সদস্যর কাছে ছাড়া সব সদস্যের কাছে সে টুনি। দাদু ডাকে টুনটুনি পাখি, আর মা ডাকে টুনটুন।
নিয়ন রিক্সা ডেকে রিক্সাতে বললেন। টুইঙ্কেল বলল, এখনই যাব না। তো কি করবি? আপারা ভেলপুরি খেতে চেয়েছিল, বলেছে কিনে নিয়ে যেতে। আগে বলবি না? রিক্সা ডেকে ফেললাম। থাক না, কিছু না। আঙ্কেল সকালে বলেছিলাম 200 টাকা বানিয়ে রাখতে, রেখেছে মনে হয়। যাই, টাকা দিয়ে নিয়ে আসি। টুইঙ্কেলে যাওয়ার পথে একবার তাকিয়ে নিয়ন কলেজের গেটের তাকালো। আরিনকে দেখা যাচ্ছে। কতদিন পর দেখলো মুখটা। বুকের মধ্যে নিয়নের দামাদাম করে শব্দ হচ্ছে। আরিন তার দিকে তাকাতে সে দৃষ্টি সরিয়ে নেয়। ধরা পড়ে গেলে চলবে না। খানবাড়ির সদস্যের সংখ্যা 21। পরিবারের সদস্য ছাড়া কাজের লোক আছে 3 জন, ড্রাইভার আছে 4 জন, দারোয়ান আছে 2 জন। বলার বাকি নেই যে অন্তত ধনী ও বড়দের বাড়ির পরিবার। সাফায়েত খান ছিলেন শাফকাত খানের পিতা। তিনি এই 3তলা ভবনটি তার সময়কালে করেছিলেন। তারপর এই নিয়ে 14বার বাড়িটি সংস্কার করা হয়। তাই এক দেখাতে কেউ কখনো বলতে পারে না যে এই বাড়িটির বয়স এত বেশি। দেখেই মনে হয় আজকাল তৈরির বাড়ি। সাফায়েত খানের 5 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। বর্তমান তার 4 পুত্র আর 1 কন্যা জীবিত। সাফায়েত খানের জীবিত অবস্থায় তার বড় পুত্র আফশিরাম খান ও তার স্ত্রী রুকসাহাত জাহান মারা যান রোড অ্যাক্সিডেন্টে। তাদের সন্তানই হলো আবিয়াস খান। আবিয়াস খান সাফায়েত খানের প্রথম পক্ষের সন্তান ছিলেন। তার জন্মের সময় তার মা মারা যান। পরবর্তীতে তার দেখভালের জন্য সাফায়েত খান আবার বিয়ে করেন হোসনে আরা বেগমকে। হোসনে আরা বেগমের নিজের পুত্রের থেকে কখনো আলাদা করে দেখেননি আব্রিয়াম খানকে এবং একটু বেশি ভালোবেসেছেন। এখন যেন সব নাতি নাতনির চেয়ে আবিয়াসকে ভালোবাসেন। তেমনি ছেলে মেয়েদের মধ্যে আফশিয়ামকে ভালোবাসতেন। ছেলের মৃত্যুর পর সাফায়েত খান খুব ভেঙে পড়েছিলেন। তাই তো তার 2 মাসের মাথায় তিনিও দুনিয়া ছেড়ে চলে যান। শাফকাত খানের 4 সন্তান। তারা হলো আজমাইন, আরোরা, এরিনা আর রিজভি। সালাম খানের 1 পুত্র 1 কন্যা, আলফাস আর মেহনাজ। ইমরোজ খানের 3 সন্তান, সুজানা, নিয়ন আর টুইঙ্কেল। আর সবশেষে রহমত খানের 2 যমজ কন্যা, ক্যামেলিয়া আর কামিনী। আরোরাকে পাত্রপক্ষ পছন্দ হয়েছে, বলতে গেলে ভীষণ পছন্দ হয়েছে। তাদের পরিবারের বৃত্তান্ত জেনে খানবাড়ির সকলে তাদেরকে পছন্দ হয়েছে। তারা চাইছেন পাত্র একবার দেখার জন্য। পাত্রের মা শাহনাজ খাতুন শাহরিয়াকে কল দিলে সে ফোন তোলে না। শাহানা খাতুনের মনে পড়ে গেল সকালে তার ছেলে বলেছে আজ 5টা ওটি আছে, অনেক কাজ আছে, শান্তিতে শ্বাস ফেলারও সময় নেই। শাফকাত খান বলতে তিনি মুখটা একটু কালো করে ফেললেন। ছেলের ব্যাপার শুনে তাকে দেখার বড় শখ হয়েছে তার। শাহানা খাতুন ফিরতে চাইলেন, তাদের ফেরা দেওয়া হলো না। কারণ তাদের আসা উপলক্ষে খানবাড়ির আয়োজন করে রান্নাবান্না করা হয়েছে। প্রতিবারে পাত্রপক্ষ এলে এমন আয়োজন করা হয়। পাত্রপক্ষ ভালো হলেও মেয়ে তাদের পছন্দ হয় না বলে বারবার বিয়ে ভেঙে দেন। তিনি মনে মনে দোয়া করতে লাগলেন এবার যেন সব ঠিকঠাক হয়। ছোট ভাইদের মেয়েগুলো তো আছে, তারা আরোরার বিয়ের আগে নাকি বিয়ে করবে না। এদিকে বয়স তো কারো থেমে নেই। নিজেকে এসব ভাবলে খুব অপরাধী মনে করেন তিনি। সাহারা খাতুনের কল শাহরিয়া রিসিভ করতে না পারলেও মায়ের এতগুলো কল দেখে কল ব্যাক করতে ভোলেনি সে। শাহরিয়ার কল এসে থেকে তার খালামণি আসমা ও তার বোনের যেন ফোনটা কেড়ে নিয়ে কানে নিল। তারপর একটু দূরে গিয়ে বলল, হ্যাঁ শাহ বল। খালামণি কোথায় গিয়েছে? এতবার কল দিলে যে। আর বলিস না, তোর মা তো অসুস্থ হয়ে পড়েছে, পাত্রী দেখতে এসেছে। পেশার লো পাত্রী দেখতে এসেছে, এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, আমার তো লজ্জা লাগছে। কথাটা শুনে শাহরিয়া চেঁচিয়ে উঠল, হোয়াট? মায়ের কী হয়েছে? এখন কেমন আছে মা? কি করেছে? আর তোমরা এখন কোথায়? একসাথে কত কথা বলে ছেলেটা। আমরা তোর বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছি, তোর হাসপাতালের সামনের রোডে। হেঁটে আসতে তোর 10 মিনিট লাগবে। তাড়াতাড়ি আয় বাবা, আমি একা কি করব বুঝতে পারছি না। তুমি ঠিকানাটা বলো, আমি আসছি। আসমা বেগম ঠিকানাটা বলতে শাহরিয়া রওনা হলো খানবাড়ির উদ্দেশ্যে। আসমা বেগম শাফকাত খানকে জানিয়ে দিল তাদের ছেলে আসছে, আর তার বোনকে জানিয়ে দিল সে তার ছেলেকে আনার জন্য মিথ্যে কথা বলেছে। শুনে রেহেনা খাতুন একটু বিচলিত হয়ে পড়লেন। ছেলে এসে যদি দেখে মিথ্যে বলা হয়েছে, তাকে তাহলে একটা বাজ অবস্থায় পাওয়া যাবে। আরোরা ডাইনিংয়ে খাবার বাটিগুলো সাজিয়ে রাখছিল। শাহরিয়া আসবে শুনছে সে। মানুষটা কেমন হবে এই ভেবে তার মনটা দুরু দুরু করে কাঁপছে। প্লেটগুলো মুছে রাখার সময় সেখানে তখন শাহানা খাতুন আসে। এসে তার পাশে দাঁড়ায়। তাকে দেখে আরোরা বলল, আন্টি বসুন। শাহরিয়া খাতুন বসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরোরার কাজ দেখছিল। আরোরার লাশ শরমে মাথা খেয়ে হঠাৎ করে শাহানারা খাতুনকে প্রশ্ন করলো, আপনার ছেলে কি খেতে পছন্দ করে? শাহারা খাতুন আরোরার মুখের দিকে তাকিয়ে মুচকে হাসলেন। আরোরা তখন নিজের কাজে লজ্জা পেলেন। শাহনারা খাতুন বললেন, সে তৈলাক্ত খাবার পছন্দ করে না, কী সব হাবিজাবি খায়, সেদ্ধ সেদ্ধ শাকসবজি খায়, ভাতও খুব মেপে খায়। আগে এমন ছিল না জানো, বিদেশ ছিল 2 বার, তারপর থেকে এই অবস্থা।
ছেলে আমার না খেয়ে শুকিয়ে গেছে। শেষের কথাটা দুঃখ করে বলল শাহানারা খাতুন। আরোরা কেন যেন ভালো লাগলো। এত সুন্দর ডায়েট মেনটেন করে, নিশ্চয় স্বাস্থ্য সচেতন। শাহানারা খাতুন আফসোস করে বললেন, ছেলেটা এখানে এসে কিছু খাবে না মনে হচ্ছে। হাসপাতাল থেকে আসছে তো, ও হাসপাতাল থেকে ফিরে সবার আগে গোসল করে নেবে। সারাটা দিন ওটিতে কাটে তো, তাই গোসল ছাড়া এমনি কিছু খেতে পারে না। আর এক কথা, হাইজিন মেনটেন করতে করতে, হাইজিন ইন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর আ হিউম্যান। কথাটা শুনে আরোরা যেন মন গলে গেল। না দেখার মানুষটার জন্য অন্তরে ভালো লাগা অনুভব হলো। সে এভাবে কথা বলে শাহানারা খাতুনের থেকে শাহরিয়ার ব্যাপারে আরও জেনে নিল। আলফাজ বাড়ির মেইন গেটে এসে দেখলো তার ফুপুর গাড়ি আসছে। সে দাঁড়িয়ে পড়ল সেখানে। ফুপু তাকে দেখে কিছু না বলে রাগে গজগজ করতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আলফাজ বুঝতে পারল না ফুপু এমন করলো কেন। অন্য সময় তো আদর করে জড়িয়ে ধরে, আজ কী হলো? সেও ব্যতিব্যস্ত হয়ে প্রবেশ করলো। ফুপু ড্রয়িং রুমে এসে বোমা ফাটলেন, চিৎকার করে বললেন, তোমরা মানুষ? সাফায়েত খান এগিয়ে এসে বললেন, কী রে, রেগে আছিস কেন? কী হয়েছে? কী হবে মানে? মেয়ের বিয়ে দিচ্ছ নাকি আমার ছেলেটাকে মারতে চাইছো? সালাম খান এগিয়ে এসে বললেন, কী বলছিস তুই? ঝেড়ে কাস, ডাকো আরোরাকে। আরোরাকে টাকার প্রয়োজন পড়েনি, সে নিজে এসে উপস্থিত হলো। ফুপুকে জড়িয়ে ধরতে দেবে তার আগে ফুপু তাকে হাতের ইশারায় থামতে বললেন। আরোরার এহেন কাণ্ড কী করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে পড়লেন। ততক্ষণে বাড়ির অন্য অন্য সদস্য এসে ভিড় করলেন। সিঁড়ির কোণে মেহনাজ এসে দাঁড়াতে শুনতে পেল, ছেলেটা আমার বিজনেস ডিলের জন্য লন্ডনে গেছে। তার পাপা কত আশা ভরসা নিয়ে ছেলেকে পাঠিয়েছে। এখন সেই ছেলে কোটি কোটি টাকার লস করে বিজনেস ডিলটা ফেলে দেশে আসার জন্য। জানো কার জন্য এমন কাজ করছে? তোমাদের মেয়ে আরোরার জন্য। সে নাকি বিয়ে করবে আজকে। ছেলে বলেছে ও যদি বিয়ে করতে চায় করে তো সে প্লেন থেকে ঝাঁপ দিবে। কথাটা বলে ফুপু হু হু করে কেঁদে উঠল। তাকে আরোরার মা আমেনা বেগম জোর করে সোফায় বসিয়ে শরবত এগিয়ে দিলেন খাওয়ার জন্য। এদিকে আরোরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। জাবির এমনটা বলছে সত্যি সত্যি? আর তার আর জাবিরের মধ্যে এমন সম্পর্ক কবে হলো? সবাই যখন একটা শখ খেয়ে ভাষাহারা হয়ে পড়ছে, তখনই তাদের আরও বেশি শখ দিয়ে যেন বুয়া দৌড়ে এলো বাহির থেকে। সদর দরজার ভেতরে প্রবেশ করতে করতে চেঁচিয়ে বলতে লাগলো, ওরে আল্লাহ রে, এমপি আইছে রে, এমপি কত গাড়ি লইয়া আছে, কত বেডা লগে, বেডারা হাতে আবার গুলি কত বড় বড়। খান বাড়িতে বর্তমানে একটি থমথমে অবস্থা বিদ্যমান। বাড়ির বড় থেকে ছোট সকলেই একটা চিন্তায় পড়েছে। হুট করে এমপি মহোদয়ের আগমনে কাউকে স্বস্তি দেয়নি। হলরুমের বড় সোফাটিতে একপাশে বসে আছে তাদের স্থানীয় এমপি জহর চৌধুরী, তার বাম পাশে বসে আছে তার স্ত্রী রাইমা হাসান। জহর চৌধুরী এসেই তাদের সকলের সাথে কুশলাদি বিনিময় করে যেন তিনি কতদিনের চেনা পরিচিত মানুষ। সাফাত খান বিচলিত হয়ে পড়লেন, একটা কথা বলতে পারলেন না, এমন তার সেই অবস্থা হয়েছে। ছোট ভাই সালাম খান ভাইয়ের পরিস্থিতি বুঝে পেরে নিজেই কথা বললেন, আপনাদের আগমনে আমরা সবাই খুশি হয়েছি ভাই সাহেব। তবে একটা প্রশ্ন না করলে হয়, হুট করে এই সাধারণ মানুষগুলোর কাছে আপনার কি মনে করে? জওহর চৌধুরী মুচকি হাসলেন, কিংবা মিষ্টি হাসি নয়, ঘর কাঁপিয়ে হো হো করে হাসলেন। তার এহেন কাণ্ড দেখে তব্দা খেয়ে নিলেন, লোকটা হাসছে কেন? বাড়ির কাজ করা মর্জিনা আরোরার কানের কাছে ফিসফিস করে গেলেন, হ্যাঁ কি পাগল ঠাগল হয়নি আপা? চাচামাচি এইখান কত জিগাইছিল, হয় হো হো কইয়া ভ্যাটকায়। শেষকালে কি অস্ট্রাপ এক পাগলার কি ভোট দিলুম? আর ওরা বিরক্ত চোখে তাকালো মর্জিনার দিকে, তারপর বলল, আহা, এসব কী ধরনের কথাবার্তা? ওনারা শুনতে পেলে তোমার খবর করে দিবে। জানো, এখন যাও কিচেনে গিয়ে দেখো নাস্তা পানির আয়োজন কি করলো। মর্জিনা চলে যেতে আরোরা আবার সবাই মনোনিবেশ করলেন। মেহনাজ এতক্ষণ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেও এবার আর সইতে না পারে নিচে এসে বোনের পাশে দাঁড়ালেন। তার চোখে মুখে কৌতূহল দেখে যাচ্ছে, তবে সবার তুলনায় সেটা কম। বেশ কিছুক্ষণ পর নানান আলাপ পরিচিতের পর সুস্পষ্ট হলো এমপি মহোদয়ের আগমন। কারণ হলো তাদের বড় কন্যা আরোরা তার ছেলে তাওয়াজকে খুব ভালোবাসে। এই মেয়ের জন্য তার ছন্ন ছাড়া ছেলেটা একটা লাইনে ফিরেছে, বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডারে টিকে গেছে। এখন যার জন্য এত কিছু করলো সেই মেয়েটা নাকি অন্যত্র বিয়ে করছে। সে সহ্য করতে না পারে বাড়ি ভাঙচুর করছে এবং মেয়েটাকে না পেলে বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলার হুমকি দিয়েছে। একমাত্র ছেলের এই দশা সইতে না পেরে তৎক্ষণাৎ ছেলেকে আশ্বস্ত করে তিনি স্ত্রী সমেত খানবাড়ি পদার্পণ করেছেন। সবটা শুনে খানবাড়ির সকলে কিংকর্তবিমূঢ় হয়ে পড়লেন। আরোরার মাথাতে যেন সবচেয়ে বড় বাসটা পড়লেন। খানবাড়ির গুরুগম্ভীর সালাম খান
গুরুমুখ মুখ করে ভাতিজির দিকে তাকালেন। তার মানে এতদিন ধরে এগুলো বিয়ে ভাঙার কারণ ছিল? শাহানারা খাতুন আর আসমা খাতুন কথাটা শুনে মর্মাহত হলেন। মেয়েটাকে তাদের ভীষণ পছন্দ হয়েছিল। মেয়েটা তো আচার আচরণে তাদের পজিটিভ সাইন দিয়েছে। তাদের চিন্তা হচ্ছে শাহরিকা নিয়ে। এক্ষুনি হয়তো ছেলেটা চলে আসবে। এই পরিস্থিতি যদি সে এসে দেখে তবে নিশ্চয় একটা বড় ধরনের কিছু ঘটিয়ে ফেলবে। ক্যামেলিয়া, কামিনী, সুজানা এরা তিনজনে নিজ নিজ রুমে বসে আছে। তারা কে এসেছে না এসেছে সেদিকে এত ধ্যান না দিয়ে নিজেদের নিয়ে মগ্ন। ক্যামেলিয়া নীরবে বসে ভাবছে যাওয়াদের প্রতিক্রিয়া কী হবে। কামিনী খুব খিদে পেয়েছে। সে ভাবছে এখন সব বিদায় হবে আর সে একটু খাবে। অন্যদিকে সুজানা ভাবছে কালকে ভার্সিটি থেকে গিয়ে ইয়াসিরকে জেলাস ফিল করানোর জন্য রৌনকের বাইকে চড়াবে। সুজানা ভাবনার মাঝে সে বারান্দা থেকে ভেসে আসা একটা চিৎকার শুনতে পেল। চেনা গলা বুঝতে পেরেই সে বারান্দায় গেল। নিচে নিচে ইয়াসির দাঁড়িয়েছে। তার চোখে মুখে রাগ আর ক্ষোভ প্রকাশ করছে। সুজানাকে দেখে বলল, কি শান্তি পাস তুই? হ্যাঁ, কি শান্তি পাস? আমাকে কাঁদাতে তোর ভালো লাগে? তুই এত বেয়াদব কেন? সুজানা ভীত চোখে আশেপাশে তাকালো। তার বাড়ির পেছনের দিকটায় বারান্দায় একটু ব্যাক সাইডে হওয়াতে আশেপাশে আর বাড়িঘর না থাকায় কোনো মানুষের শোনার সম্ভাবনা নাই বলে স্বস্তি পায়। কিন্তু বাড়ির মানুষ তো শুনতে পাবে তা নিশ্চয়। আর বাড়ির কেউ শুনলে মহাবিপদ হয়ে যাবে। সে রেলিং ধরে ঝুঁকে বলল, চুপ, আস্তে কথা বলো ইয়াসিরে বাচ্চা। তুই চুপ কর বেয়াদব। বিয়ে করছিস তুই আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার করবি? দাঁড়া, তোর সংসার করার স্বাদ মেটাচ্ছি। সুজানা কিছু বলবে তার আগে উন্মত্ত হয়ে ইয়াসির ওয়ালটপকে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ভয়ে আতঙ্কে সুজানার গলা শুকিয়ে গেল। বাড়িতে আজ বাপ, চাচা, ভাই সবাই আছে। এটা কী করলো ইয়াসির? এখন নিশ্চয় বড় ধরনের কেলেঙ্কারি ঘটে যাবে। ইয়াসির যখন হলরুমে প্রবেশ করলো তখন এতগুলো মানুষ আর নিজের এমপি সাহেবকে দেখে বুঝলো আসলে বার্তাটা মিথ্যে ছিল। সে এমপি ছেলে তাওয়াজকে চেনে। ও তাহলে ওই এমপি ছেলেকে দেখেই এতদিন ইগনোর করেছিল তাকে সুজানা। সে আজ তার একটা বিহিত করেই ছাড়বে। সে সামনে অগ্রসর হতে শুনতে পেল এমপি মহোদয় বলছেন, এবার বলুন আমাদের পরিবারে মেয়ে বিয়ে দিতে আপনাদের আপত্তি নেই তো? সাপাতকের কিছু বলবে তার আগে গর্জে উঠল ইয়াসির। বলল, আমার আপত্তি আছে। আলফাস পাশেই ছিল। সে এগিয়ে এসে বলল, এই ছেলে তুমি কে? ভিতরে কিভাবে এলে? যেভাবে আপনারা আসেন সেভাবে এসেছে, পায়ে এসে। জহর চৌধুরী ভুরু কুচকে বললেন, তুমি কে? তোমার আপত্তি কেন থাকবে? আমার আপত্তি থাকবে না তো কার আপত্তি থাকবে? আপনি যে মেয়েটিকে পুত্রবধূ করতে চাইছেন সে আমার গার্লফ্রেন্ড। দীর্ঘ 4 বছর ধরে আমরা প্রেম করছি। বাড়ির সকলে এমন কথা শুনে আরোরার দিকে চকিতে তাকালেন। আরোরার মাথা ঘুরে দিল। এই ছেলে বলছে কি? সে তো চেনেই না। সাবকাত খান আরোরাকে ধমকে উঠে বললেন, এই ছেলে যা বলছে তা কি সত্যি? একের পর এক মিথ্যা অপবাদ সইতে না পারল আরোরা। সেখানে ঝরঝর করে কেঁদে উঠল। ইয়াসির বুঝতে পারল না আরোরা কেন কাছে। সে হতভম্ব হয়ে গেল। শাহানা খাতুনের এবার সত্যি প্রেশার বেড়ে গেল। হায় হায়, মেঘু এতগুলো আশিক! আসমা বাগান স্পষ্ট হয়ে গেছেন। ঘটক মহিলা বসে বসে সব ঘটনা গিলছেন আর বাড়ির সবগুলো মেয়েকে দেখার চেষ্টা করছেন। মেহনাজকে দেখে সে প্রশস্ত হাসি বলল, বড়টা থেকে একটু বেশি সুন্দর। যাক, দুইটা সুন্দরই দেখাচ্ছে। বাকিগুলোকে দেখতে পেলে সে বাঁচে। আরও 5-6টা বাড়িতে মহিলার কথা দিয়ে এসেছে এইবারই মেয়ে দেখাবে আনবে। পকেটটা বেশ গরম হবে ভাবতে তার খুশিতে তিরিং বিরিং লাফাতে ইচ্ছে করছে। জহর চৌধুরী আর তার স্ত্রী আরোরাকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে এলেন তার কাছে। রাইমা হাসান আরোরার মাথা হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বাস করুন আন্টি, আপনাদের ছেলের নাম এই প্রথম শুনেছি। তাকে আমি চিনিও না। প্রেম ভালোবাসা তো দূরের কথা। রাইমা হাসান তার মাথায় হাত বুলিয়ে বলেন, প্রেম করেনি সেটা তো আমার ছেলেও বলেছে। তবে তাকে চিনো না এটা বলেছ? তাওয়াজ কিছু বলেছে তোমায়? কোনোভাবে কষ্ট দিছে? মা, আমার ছেলেটা একটু বদরাগী। রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলে দেয়। সেসব কিন্তু মন থেকে বলে না। রাগ ভাঙতে আবার নিজের কাছে অনুতপ্ত। ছেলেটা আমার খুব ভালো। আর ওরা দুই দিকে মাথা নেড়ে মুখ বুজে কাঁদতে লাগলো। ফুপু আর চুপ থাকতে পারল না। অনেক নাটক দেখছেন। আর তিনি আরোরার হাত টেনে নিয়ে রাইমা হাসানকে বললেন, আপনার ছেলেকে আমার ভাতিজি বিয়ে করতে যাবে কেন? সে আমার ছেলেকে বিয়ে করবে। আজ রাতে ছেলে আমার ফিরবে, তারপর দরকার পড়লে রাতেই বিয়ে দিব। রাইমা হাসান তবদা খেয়ে গেল। একবার আরোরার দিকে আর একবার স্বামীর দিকে তাকালেন। জহর চৌধুরী অবাক হলেন। তিনি বলবেন তার আগে তার ফোনে তাওয়াজ কল করতেন। তিনি রিসিভ করতে তাওয়াজ ব্যাকুল হয়ে জানতে চাইলেন, বাবা কি বলছে ওরা? ওরা কি বলছে? বিয়েটা করবে তো? জহর চৌধুরী হতাশ করে বললেন, ও তো চেনেই না বলছে। তাওয়াজ হিংস্র বাঘের মতো তেতে উঠলেন। কি কি বলছো? আমাকে চেনে না? আমাকে? হ্যাঁ বাবা, তুমি শান্ত হও। আরোরা মা হয়তো এরকম পরিস্থিতিতে ঘাবড়ে গেছে, তাই এমন কথা বলছেন। মেয়েটা কাঁদছে। আরোরা মানে? আরোরাকে?
তুমি এখন আবার ওর মতোই কথা বলছো। আশ্চর্য, আরোরাকে চেনো না? তুমি আরোরাকে পুত্রবধূ করে আনার প্রস্তাব পাঠিয়ে নিজেই এখন বলছে কে? বাবা, আরোরা নয়, এরিনা। এরিনা? হলরুমে সবাই জহরত চৌধুরীর কথা শুনছিলেন। এরিনার নাম নিতে আরও চমকে উঠলেন উপস্থিত সবাই। এই এত চমকের মধ্যে টুইঙ্কেল আর নিয়ন বাড়িতে প্রবেশ করলো। বাড়ির সামনে গাড়ির বহর দেখে আর অস্ত্রধারী লোক দেখে নিয়ন আর টুইঙ্কেল পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কথা ভুলেই গেল। বাড়ির সামনে বড় আপুর সবার সামনে মাথা নত করে কাঁদতে দেখে টুইঙ্কেল ছুটতে গিয়ে তার হাত ধরে বললেন, কী হয়েছে আপা? কাঁদো কেন? দাদু কি মারা গেছে? মেহনাজ পাশ থেকে মৃদু ধমকের স্বরে বলে উঠল, টুনি, বাজে কথা বলা নয়তো, চুপ করে থাকো নয়তো রুমে যাও। না, আমি এখানেই থাকবো। আপা কেন কাঁদছে? শাহরিয়া উদ্ভ্রান্তের মতো খানবাড়ির দরজায় অবধি আসতে থমকে যায়। তার সামনে বরাবরের বাড়ির মধ্যখানে এক পরিহিতা রমণীকে হেঁচকে তুলে কাঁদতে 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 তার ফর্সা মুখ লাল হয়ে গেছে। সেদিকে তাকিয়ে থাকতেই শাহরিয়া নিজের অবস্থান কাজ ভুলে গেল। সে কেবল অপারগ তাকিয়ে রইল অপূর্ব সেই নারীর দিকে। জীবনে ৩৩টা বসন্ত পার হওয়ার পর এই প্রথম তার অনুভব হলো সে বসন্তের ফুল অবশেষে ফুটছে তার হৃদয়ে। লাভ অ্যাট ফার্স্ট সাইট, তার কোনো কালে বিশ্বাস ছিল, কিন্তু আকস্মিক এক অচেনায় এক ঝলকে এই অবিশ্বাসটা ভেঙে পড়ল। ফোন কান থেকে নামিয়ে চৌধুরী সাফাত সাহেবের দিকে তাকিয়ে লজ্জিত গলা বললেন, ভাই সাহেব, আমি দুঃখিত। আসলে আমাদের বোঝার মধ্যে ভুল আছে। আরোরা নয়, আমার ছেলে এরিনাকে ভালোবাসে। আরোরা মাথায় হাত বুলিয়ে বললেন, দুঃখিত মা, তোমাকে খুব পেরেশানিতে ফেলে দিয়েছে, ক্ষমা করে দিও। আরোরা কান্না থামিয়ে আঁচল দিয়ে চোখ মুছে আলফাজ বলল, এই ছেলেটা কি বলছে? ও যে বলল 4 বছর ধরে আরোরার সাথে রিলেশন। ইয়াসির চমকে উঠল। আশ্চর্য, আমি কি একবারও বলেছি আরোরার নামে কারোর সাথে রিলেশন আছে? আমি তো সুজানার কথা বলছি। ফুপুর ফোনটা বাজছে। তার ছোটো মেয়ে জিনিয়ে কল করছে। কল রিসিভ করতে জিনিয়ে বলল, মা, কথা হয়েছে। মেহনাজ কি বলল? ফুপু অবাক হয়ে বলল, মেহনাজ? মেহনাজ কি বলবে? ওর কথা তো আসছে কেন? আরোরার সাথে তো আমার কথা হয়ে উঠলো। জিনিয়ে চেঁচিয়ে বলে, আরোরা আপুর সাথে কথা বলবে না মা? মা, তুমি কি আরোরা আপুকে ভাইয়ের পাত্রী ভেবে বসেছো নাকি? তো আর কি হবে? মা, ভাইয়া মেহনাজকে পছন্দ করে। আশ্চর্য, তুমি কি উল্টোপাল্টা কিছু ঘটিয়ে ফেলেছো নাকি? ফুপু কল কেটে মেহনাজের দিকে তাকালেন অবাক চোখে। মেহনাজ ভাবলেসিন চোখে তাকিয়ে আছে ফুপুর দিকে। সালাম খান বেশ অনেকক্ষণ যাবৎ চুপ থাকেন। এবার আর চুপ করে থাকতে পারলেন না। তিনি একাধারে সুজানা, এরিনার নাম ধরে ডাকতে লাগলেন। সুজানা সিঁড়ির কোণে দাঁড়িয়েছিল। বাবার ডাক পেতে নিচে এলেন। এরিনা আসেননি দেখে বুয়াকে তলব করে সাফওয়াত খান বললেন, এরিনাকে ডেকে আনেন বুয়া। বুয়া শুনতে দেরি, কিন্তু সিঁড়ি ভেঙিয়ে উপরে উঠতে দেরি করেন না। এরিনার রুমে গিয়ে দেখলেন এরিনা শুয়ে আছে। 2বার ডাকলো যখন হুঁশ পায়নি, তখন তিনি হাত দিয়ে কয়েকবার ধাক্কা দিলেন। এতে এরিনা হুঁশ না পেয়ে তিনি পাশে তাকাতে দেখলেন বিছানায় একটা ওষুধের পাতা পড়ে আছে। দেরি না করে তিনি দৌড়ে নিচে এসে বলতে লাগলেন, ওরে আল্লাহ, হগ্য দেইখা যাও, এরিনা মায়ে বিষ খাইছে। আবিয়াস তখনই সবেমাত্র গোসল ছেড়ে তৈরি হচ্ছিল, রুম থেকে বের হচ্ছে। বুয়ার কথা শুনে দ্রুত পাশের ঘরে অর্থাৎ এরিনার রুমে প্রবেশ করে দেখে এরিনা শুয়ে আছে। ভয়ে তার গা কাটা দিয়ে উঠল। সে পাশে গিয়ে বেশ কয়েকবার ডাকতে লাগলো। সাড়া না পেয়ে আরও বেশি অস্থির হয়ে পড়ল। সে তাড়াতাড়ি শ্বাস চলছে কিনা পরখ করে দেখল। শ্বাস পড়ছে দেখে সে স্বস্তি পেল। পাশে এরিনা ঘুমের ওষুধটা পড়ে থাকতে দেখে সে বুঝে যায় এরিনার কি হয়েছে। সে রুম থেকে বেরোতে দেখলো 3তলা থেকে হুড়মুড় করে কামিনী ক্যামেলিয়া নামছে। কামিনী তাকে দেখে থেমে গেলেও ক্যামেলিয়া এগিয়ে এসে বলে, কি হয়েছে ভাইয়া? আবিয়াস কামিনীর দিকে একবার তাকিয়ে বলো, কিছু না। বুয়া চেঁচালো যে। বুয়ার স্বভাবে এমন, চেঁচিয়ে সারা বাড়ি করা। আবিয়াস নিচে নামার আগে দেখলো সবাই উপরে উঠে যাচ্ছে। আরোরা আর এরিনা, মা আমেনা কেঁদেকুটে একাকার অবস্থা করছে। আবিয়াস রহমত খান কিছু বলতে নিবে তার আগে সে বলে উঠল, কিচ্ছু হয়নি। ওর মাইগ্রেন ব্যথাটাও উঠেছিল। সবসময় তো ঘুমের ওষুধ খায়, আমি চেক করে নিয়েছি। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সালাম সাহেব বুয়ার দিকে তাকাতে বুয়া মেকি হেসে জায়গা থেকে সরে ফেলেন। সবাই আবার নিচে নেমে আসে। ততক্ষণে সাহারিকা দেখতে পেয়ে তার খালা তার দিকে এগিয়ে যায়। শাহনারা খাতুন প্রকৃত অর্থে এবার অসুস্থ হয়ে পড়েন। কখন এসেছিস বাবা? এই তো মাত্র। মায়ের কি অবস্থা? শাহরিয়া দূর সোফায় বসে থাকা মায়ের দিকে এগিয়ে যেতেই উপর থেকে খানবাড়ির সকলে নেমে আসেন। শাহরিকে দেখে সালাম খান বলেন, তুমি? শাহনারা খাতুন বলে, আমার ছেলে শাহরিয়া। আর ওরা পিছনেই ছিল। কথাটা শুনতে চমকে উঠতেই সামনে তাকাতে শাহরিয়ার সাথে তার চোখাচোখি হয়। মৃদু কম্পন টের পেয়ে নিজের বুকের মধ্যে। সবাই হল রুমে শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে কথা বলতে বলতে সব পরিষ্কার হয়। এরিনার জন্য তাওয়াজকে সুপাত্র বলেই মনে করা হয় তার পরিবার। এদিকে ইয়াসিরকে একের পর এক জিজ্ঞাসা করতে থাকে সালাম খান। তার থেকে বায়োডাটা জেনে নিয়ে তিনি নিজ কন্যা মেহনাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। বাবার এমন চেহারা দেখে মেহনাজ একটু ভয় পায়, তবে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিল,
তারা জাবিরের মধ্যে কোনো সম্পর্ক নেই। জাবির কী করছে বা করবে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফুপু সেসব সামনে তাকে কথা শোনাচ্ছে। শেষে হাত ধরে অনুরোধ করছে। মেহনাজ অসহায় চোখে বাবার দিকে তাকালো শুধু। তার বাবা যখন ফুপুর কথা দিল জাবির ফিরলে মেহনাজের সাথে তার বিয়ে দিবে, তখন এসে সভা ছেড়ে রুমে চলে গেল। জাবিরের মতো একটা ভেজাল সে মোটেও বিয়ে করতে চায় না। সবশেষে শাহরিয়ার দিকে সবাই মনোযোগ ছিল। সাফায়েত খান আর আমিনা বেগম মুগ্ধ চোখে তাকে দেখছিল। আমিনা মনে মনে তাকে মেয়ে জামাই বানাতে পণ করে নিয়েছিল। শাহরিয়া ব্যাপারে অনেকে অনেক কিছু জানতে চায়, প্রশ্ন করতে চায়। শাহরিয়া প্রতিটা কথার প্রশ্নের দিচ্ছিল আর আরোরাকে আর চোখে দেখছিল। শাহরিয়ার মা এবার খুশি, যাক মেয়েটা আসলেই ভালো, ওকে ছেলের বউ করাবেন তুমি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বাড়ির কেউ খাবার তুলছে না মুখে। ক্ষুধা সহ্য করতে না পারা কামিনী আর বসে থাকতে পারল না। সে কিচেনে গিয়ে দেখলো সারি সারি খাবার অতিথির নাস্তার জন্য সাজিয়ে রাখা। বেকুব বুয়া হলে রুমে বসে আছে। সে মর্জিনাকে ডাক দিয়ে বলল, আপাকে ডেকে আনো। আর এসব দিচ্ছ না কেন ওনাদের? বাইরে রান্নাঘরে পোলাও রেজাইলে চড়াইছে আপনার আম্মা, সব রেডি হয়ে গেছে, তাই আর এসব নিতে মানা করছে। বড় খানা খাওয়ার পর ছোট খানা খাওয়ানো হইব। মর্জিনা চলে যেতে কামিনী কুচি কুচি করে বাটিতে রাখা আমের দিকে তাকিয়ে ভাবলো, থাক সে পরে খাবে রেজালা, এখন তার সবচেয়ে প্রিয় খাবারটা খাবে। সে একটু ছোট ছোট বাটিতে নিয়ে তাতে আম ভাত নিয়ে কয়েক চামচ দিয়ে দুধ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে মেখে নিল। তারপর একটা টেবিল চামচ নিয়ে খেতে নিবে, অমনি তার হাত থেকে বাটিটা কেউ কেড়ে নিল। রেগে গিয়ে পাশ ফিরে দেখলো আবিয়াজ। আবিয়াজ তার দিকে একবার তাকিয়ে অপর হাতে থাকা চামচটা ছিনিয়ে নিলে টপাটপ 2 চামচ মুখে দিয়ে পুরো বলল, মজা তো। ক্ষুধার চোটে কামিনীর অবস্থা এমনিতেই খারাপ, তার উপর মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে। সে ভুলে গেছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। ক্ষিপ্ত গলায় বলল, ওটা আমার, আপনি কেন নিলেন? নতুন করে বানিয়ে নাও। কথাটা বলে আবিয়াজ চলে গেল। একটু যেতেই তার আলফাজের সাথে দেখা হলো। আলফাজ ভাইকে বলল, 1 চামচ দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে, আর কতক্ষণ এভাবে থাকবো কে জানে। আবিয়াজ ভাইকে 2 চামচ খাইয়ে দিয়ে একটু সামনের দিকে অগ্রসর হতেই নিয়নের দেখা। ছেলেটা ভীষণ কাহিল দেখাচ্ছে। আবিয়াজ বলে, কি হয়েছে? নিহন অসহায় গলায় বলল, ভাইয়া খিদে পেয়েছে। আবিয়াজ ছোট ভাইয়ের হাতে বাটি ধরিয়ে দিয়ে বলল, নে খা। নিয়ন খাওয়া শুরু করতে রিজভি বলে উঠল, আমাকে একটু দাও। আলফাজ পানি খেয়ে আস্তে আস্তে দেখতে পেল নিয়ন সেখানে বসে আসে সেই ছোট্ট টেবিলের উপর একটা পলিথিনে মুড়িয়ে রাখা কিছু। সে নিয়নকে বলে, এটা কি? ভেলপুরি টুনি এনেছে আপাদের জন্য। আবিয়াজ কথাটা শুনে একবার পলিথিনের দিকে তাকালো। রিজভি বলল, ভাইয়া চললো খাই, ভেলপুরি খুব মজার খাবার। আলফাজ বলল, তাই নাকি? হ্যাঁ। আবিয়াজ বারণ করলো না ধরতে, কিন্তু আলফাজ আর রিজভি খুলে টপাটপ 2টা মুখের মধ্যে পুড়ে নিল। নিয়নও একটা নিল। আবিয়াজ খেতে চায় নাই, কিন্তু ভাইদের জোড়াজুড়িতে খাওয়া শুরু করলো। এরপর একে একে সবগুলো শেষ। টুইঙ্কেল গোসল সেরে এসে দেখে তার ভাইয়েরা বোনদের আনার জন্য ভেলপুরি খেয়ে নিচ্ছে। দেখে সে না বলে চিৎকার দিয়ে উঠল। তখনই আজমাইন আর নিবারস বাড়িতে প্রবেশ করছিল। টুইঙ্কেলের চিৎকার শুনে নিবরাস অন্যদিকে না তাকিয়ে তার দিকে তাকিয়ে এগিয়ে এলো আর বলতে লাগলো, কী হয়েছে টুইঙ্কেল, আপনি ঠিক আছেন তো? নিবারাস হুট করে আগমনটা কারো বোধগম্য হলো না। টুইঙ্কেল নিবারাসের বেকুলতা থেকে শুধু তাড়াতাড়ি মাথা নেড়ে বলে, না না, আমার কিছু হয়নি। আবিয়াজ নিবারাসের দিকে এগিয়ে এসে বলে, কিরে হঠাৎ এতদিন পর, কি মনে করে আসলি? সেদিন তো এতবার বললাম একটু এলি না। নিবারাস কী বলবে বুঝতে পায় না। সে এই বাড়িতে আসতে ভয় পায়। বারবারের মতো মনে হয় এখানে এলে তার বড় ধরনের কোনো একটা চুরি ধরা পড়ে যাবে। আজও আসতো না, কিন্তু আজমাইনের কথা শোনার পর আর অন্তত এক দণ্ড শান্তি নেই। সে ছটপট করছে বারবার, তাই বেহায়ের মতো চলে আসছে। অবশ্য সে ভাবছে যে তার বেহায়ের মতো এসেছে, খানবাড়ির কেউ এমনটা ভাবছে না। অতিথি আগমনে তারা সুখ অনুভব করছে। এছাড়া আবিয়াজের পুরনো বন্ধু নিবরাস আবারও অনেক আরেকটা নিবিড় সম্পর্ক এবারের সাথে। নিবারসের বাবা সালাম খানের ঘনিষ্ঠ বন্ধু। আজমাই নিজেদের পারিবারিক ব্যবসা ছেড়ে নিবারসের কোম্পানিতে কাজ করছে একটা বড় কারণে। বলা যায় শাস্তি হিসেবে চাকরিটা করতে হচ্ছে তাকে। আজমাইন অনার্স পড়িয়া এক মেয়ের সাথে 2 বছর হলো প্রেম করেছে। বিয়ে করবে সব ঠিক, 2 পরিবার জানে তাদের ব্যাপারটা। সমস্যাটা হলো আজমাইন পড়াশোনা শেষ করে নিজেদের কোম্পানি ঢোকার পর খুব গাছাড়াভাবে চলতো। ব্যাপারটা এমন, নিজের বাড়ি নিজের ঘর, সে নিজেই সব কাজ ইচ্ছে করে করবে, ইচ্ছে না হলে করবে না। কর্মীদের সর্বক্ষণ অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়ে প্রেমিকানিককে নিয়ে ঘুরে বেড়ানো তার প্রধান কাজ। প্রথম আবিয়াস আর আলফাজ খুব বুঝিয়েছে যে বাবা চাচারা জানলে সমস্যা হবে। সে শোনেনি,
দুই ভাইয়ের কথা, নিজের মর্জি মতো চলছে। সাবকাত খান আর তার ভাইয়ের ছেলেরা ব্যবসার হাল ধরার পর থেকে একটু অবসর নিয়েছিল। তারা সব দিক থেকে তেমন একটা খেয়াল রাখতেন না। আবিয়াস আর আলফাস সব কিছু এত সুন্দর করে পরিচালনা করেছে যে তারা নিশ্চিন্তে সপ্তাহে 2-3 দিন বাড়িতে কাটিয়ে দিতেন। এসবে আজমাইন এমন ফাঁকিবাজ তাদের নজরে পড়েনি। কিন্তু ওই যে চোরের 10 দিন গৃহস্থের একদিন বলে একটা প্রবাদ আছে না? প্রথম কয় মাস নজরে না পড়লে হুট করে একদিন সালাম সাহেব ধরে ফেলেন তার এসব কুকর্ম। তারপর কি বিচার বসে? আজমাইনকে বলা হয় যতদিন সে নিজ যোগ্যতায় বলে কাজ করে উপার্জন করছে না ততদিন যেন ঘরে বউ না আনে। চাকরির জন্য আজমাইন এদিক ওদিক প্রথমে ঘুরছিল, কিন্তু খানদের নিজের ছেলে নিজেদের কোম্পানি রেখে কী কারণে বাইরে চাকরি খুঁজছে এই ভেবে অনেক প্রাইভেট কোম্পানি তার যোগ্যতা থাকার পরেও তাকে চাকরি দেয়নি। সরকারি চাকরির পেছনে পেছনে ঘুরে তার নাজেহাল অবস্থা। বিএসসি না টিকলেও সরকারি চাকরি আবার পাওয়া যায়। তাই এই বছর বিসিএস বসেছিল, রিটার্ন হলেও ভাইভাতে হয়নি। তার এত পরিশ্রম দেখে তার বাবা চাচার মন গলে। তবে সরাসরি নিজেদের কোম্পানিতে ঢোকায়নি। আরও 1 মাস শিক্ষা দেওয়ার জন্য সালাম খান তার বন্ধু নবিদ সেনিয়াবাতের সাথে আলাপ করেন। নবিদ সাহেব নিজ পুত্র নিবরাসকে বলল যে একটা পদের জন্য ইন্টারভিউ যোগাযোগ করা। যেহেতু যোগ্যতা সম্পন্ন ছিল আজমাইন, তাই কাজটি পেয়ে যায়। আর তারপর থেকে গত 3 মাস যাবৎ সে অক্লান্ত পরিশ্রম করছে। নিবারাস ছোট থেকে তার ভাই ডাকা অভ্যাস, কিন্তু সেটা এখন ডাকতে পারে না। নিবারাস অবশ্য এর জন্য কিছু বলে না। অফিসে স্যার বলে ডাকুক, বাইরে ভাই ডাকলে তার কোনো সমস্যা নেই। কিন্তু সাবকাত খান বললেন আজমাইন ওই ভাইকে ডেকেই কাজ হাসিল করে নেবে। স্টাফ আর বসের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাকলে সেটা কাজে প্রভাব ফেলে, আর সেটা ইতিবাচক হবে না বোঝাই যায়। নিবারাসের আগমনে সালাম সাহেব খুশি হলেন খুব। পরক্ষণের মধ্যে হাহাকার এসে ভর করে তার বহু শখ এই ছেলেটাকে নিজ কন্যা মেহনতের সাথে বিবাহ দেখিয়ে। এদিকে বোনের এত অনুরোধের পরে তাকে নারাজ করতে চায়নি, যার ফলে মতটা তিনি দিয়েই দিয়েছেন। জাবির ভালো ছেলে, তবে তাকে কখনো নিয়ে তেমনটা তিনি ভাবেননি। কিন্তু এখন আর কিছু করার নেই। কথার খেলাপ করার মতো মানুষ সালাম খান নন। তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন ক্যামেলিয়া ও কামিনী যে কোনো একজনের সাথে নিবারসের জুটি বেঁধে দেবেন। মনে মনে এটা ভেবে তিনি বেশ উৎসাহিত হলেন। আবিয়াজ বন্ধুকে নিয়ে নিজের রুমে চলে যাওয়ার পর আজমাইন বুয়াকে ডাক দিতে চোখ মুখ কুচকে গুরুগম্ভীর ভাব নিয়ে বুয়া রুমে আসেন। আজমাইন তাকে নিবারসের নানা জিনিসপত্রের ভিতরে যেতে বললে তিনি সব কিছুর দিকে তাকিয়ে অবাক চোখে চোখ কপালে তুললেন। নিবারস এত কিছু জিনিস বাজার থেকে উঠিয়ে এনেছে দেখে মনে হচ্ছে সে নতুন জামাই, বিয়েতে এসে প্রথমবার শ্বশুরবাড়িতে এসবে। আজমাই তখন অবাক হচ্ছিল নিবারস এত কিছু কেনাকাটা করছে বলে, কিন্তু কিছুই বলতে পারে না বদ যে, তাই তার বিরক্তই লাগছিল। আজমাইন রুমে যাওয়ার পর বুয়া মর্জিনা আর সাকিনাকে ডাক দিল, আর তার বিড়বিড় করতে লাগলো, এই আমি বুঝি করুম কাম? আমি কি কামের বেটি? আমারে কয় ব্যাগ উঠাই দি। মর্জিনা আর সকিনা এসে সব নিয়ে চলে যেতে লাগলো। বুয়া পেছন পেছন যেতে লাগলো আর বলে, বাবা গো বাবা, হে এত্তি জিনিস আনছে, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আছে। বড় লোকের এসব ঢং দেখলে বাঁচি না। টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে। ফ্রেশ হয়ে এসে আজমাইন আর নিবারস টেবিলে বসে আছে। সাহারিয়া বসতে চায়নি, তাকে হলরুমে দাঁড়িয়ে পড়তে দেখে আরোরা বলল, এ কি, আপনি বসবেন না? সাহারিয়া বেশ দ্বিধায় জড়ানো গলায় বললেন, আসলে আমি হসপিটাল থেকে এসেছি, ওটি ছিল না, তাই এখন শাওয়ার না নিয়ে কিছু খেতে পারবো না। আপনারা প্লিজ খেয়ে নিন। শাওয়ার নিয়ে নিন তবে। সাহারিয়ার এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। এখানে শাওয়ার নিবে কেমন? এটা একটা অসম্ভব কাজ নয় কি? সে হেসে বলল, সেটা তো সম্ভব নয়। আমি আসলে এখন হসপিটালে ব্যাক করব। আমার এখনও 2টা অটি বাকি আছে। মা আর খালামণি খাওয়া দাওয়ার পর নিজেদের মতো ফিরে যাবেন। কথাটা শুনে আরোরার এত কষ্ট হলো, কষ্টে তার বুকে ফেটে কান্না আসছিল। লোকটা আরও কিছুক্ষণ থাকলে কি হতো? শাহরিয়া সত্যি সত্যি বিদায় নিয়ে চলে গেল। 1 গ্লাস পানিও পান করলো না। আরোরা একটা বেশি মর্মাহত হলে তার রুমে গিয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। সে ভাবে কয়েক মুহূর্তে পরিচয় কারোর জন্য এত বুঝি মায়া? এটা কি কেবল মায়া নাকি অন্য কিছু? সন্ধ্যার আগে একে একে সব মেহমান বিদায় নিল। মাগরিবের নামাজ শেষ করে খানবাড়ির নিজেদের রোজগারের রুটিনের মতো রুমে বসে চা পাকোড়া খাচ্ছিল। আজকে সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলাপ আলোচনা চলছিল। সবাই বাড়ির প্রতিটি সদস্য ছিল, বুয়া পর্যন্ত ছিল। আর শাহরিয়া বিয়ের তারিখ পড়বে পরশু বায়নার পর। আগামীকাল থেকে সকল প্রকার আয়োজন, বাড়ির জোয়ান ছেলের দায়িত্ব সব বুঝিয়ে দেওয়া হয়েছে। সবাই বেশ আনন্দে নিজ নিজ কাজ নিচ্ছে। মজার ব্যাপার হলো, বিয়ে যে ঠিক হয়েছে এতে আরোরা আর শাহিরার মতো কেউ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আসলে শাহরিয়ার মাকে
আরোরার বেশ পছন্দ হয়েছে। ছেলের বউ হিসাবে আরোরাকে চাই। ছেলে তো বিয়ে শাদী করতে চায় না। দেখা গেল তাকে জিজ্ঞাসা করতে বারণ করে দিবে, তাই তিনি কিছু বলেন না, মত নেওয়ার কথা বলেন না, শুধু কড়া গলায় বলে দেন এখানে বিয়ে হবেই মানে এখানেই হবে। খানবাড়িরও একই দশা। শাহরিকে সবার পছন্দ হয়েছে, এদিকে তাদের নিজের মেয়ের তো শুধু রিজেক্ট করার দোষ আছে। দেখা গেল এই এত ভালো প্রস্তাবটা জিজ্ঞাসা করলে কোনো না কোনো কারণ দেখিয়ে নাকচ করে দিবে, তাই তাকে কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি। প্রথমে অবশ্য ইমরোজ খান একবার বলেছে আরোরার কি মতামত তা জানার। তার এহেন কথা শুনে মা হোসনেয়ারা বেগম ঠোঁট উল্টিয়ে জবাব দেন, হ্যাঁ গো কী জিজ্ঞাসবো, হয়তো ওই এক কথা, বেটা অপবিত্রর হের মতো পবিত্র না, হের পবিত্র হয়েছে গিয়া সুচিবায়ু, তো হে কি চায়, হের তো সুচিবাই যত সব পোলাগো যত সব। আমাগো কালকালে পুতুল খেলার ঘর দুয়ারে বইসাছিলাম, তেনারা আইসা আমারে খেলতে দেখছিল, সকালে গিয়ে বিকালে বিয়ে কইরা আমারে লইয়া আনছে। আহারে বাপের ঘর, হেডা যেন ক্ষণিকের আশ্রয়। কথাগুলো বলতে বলতে হোসনে বেগমের মুখে কালো মেঘ জমে আসলো, চোখে বিষণ্ণতা ভর করছে। ছেলে নাতি সবাই তার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। সবার কথাবার্তা যখন শেষ হলো, ঈশা নামাজের জন্য বের হবে, সেই সময় তাদের বাড়িতে একজন ভদ্রমহিলা আর একজন যুবতী মেয়ে প্রবেশ করলো। সাথে অবশ্য ড্রাইভারের পোশাক পরা একটা লোক, যার হাতে কিনা মন্ডা মিঠাই ফল ভরপুর ছিল। মহিলা এসে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে জানালো তিনি ক্যামিলিয়ার কলেজের প্রফেসর। তার পরিচয় পেয়ে সবাই তাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েন। তিনি হেসে বলেন, ব্যস্ত হবেন না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি, কিছু জরুরি কথা বলার জন্য ক্যামিলিয়ার বাবা মায়ের সাথে দরকার। রহমত খান এগিয়ে গিয়ে বলেন, জি আমি ক্যামিলিয়ার বাবা। রহমত খান যে সোফায় বসেছিলেন তার পাশে তার স্ত্রী নূরজাহান দাঁড়িয়েছিলেন। আমি ওর মা। কি কিছু হয়েছে ম্যাডাম? আসলে কিছু হয়েছে, আমি শুনেছি ক্যামিলিয়ার নাকি বিয়ে হচ্ছে। উপস্থিত সবাই বেশ অবাক হলেন। রহমত খান বললেন, ক্যামিলিয়ার বিয়ে দিচ্ছি? তারপরে কিছু মনে পড়ার ভঙ্গিতে হেসে বললেন, আরে না না, ক্যামিলিয়া নয়, আমাদের বাড়ির বড় মেয়ে আরোরার বিয়ের কথা ঠিক হয়েছে। এই যে ইনি আমার বড় ভাই। রহমত খান একে একে সবার সাথে পরিচয় করে দেন। ক্যামিলিয়া প্রফেসর মাজেদা হক কিছুক্ষণের জন্য তব দেখে গেলেন, তারপর ব্যাপারটা বুঝে হেসে ফেললেন। আমার ছেলে জাওয়াত নৌবাহিনীতে আছে, আপনার মেয়ে ক্যামিলিয়াকে তাকে পছন্দ করে, আমার ছেলেও আপনার মেয়েকে পছন্দ করে। সে তো সবসময় কাজের জন্য বাহিরে থাকে, তেমন একটা আশা হয় না, তাই বিয়ে শাদির এখনও কিছু ভাবা হয়নি। আজ সকালে ছেলে আমাকে কল দিয়ে ভাঙা গলায় মা ডাকে, আমি ভাবলাম কোনো অঘটন ঘটেছে। বোঝেনি তো ওদের যে পেশা তাতে কতটা রিস্ক। আমি এদিকে ভয়ে অস্থির, তারপর কি হলো পরে জানতে পারলাম সব। আপনার মেয়ে নাকি আমার ছেলেকে মেসেজ পাঠিয়ে বলেছে তার বিয়ে ঠিক। এরপর আমার তাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। ছেলের থেকে আরও ঘটনা জানতে পেলাম যে ক্যামেলিয়াকে পছন্দের কথা কখনো জানায়নি। আসলে সে চাইছিল একেবারে বিয়ে করে কথাটা তুলবে, আর সামনের মাসে ফেরার কথা। এবার এসেই নাকি সে জানতো, কিন্তু এর মধ্যে এসেই দেখে আতঙ্কিত হয়ে পড়ছে। আমার ওইরকম শক্ত মানে ছেলেটা এমন দুর্বল হয়ে পড়বে আমি ভাবতে পারিনি ভাই। আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য চাইছি। ছেলেটা আমার আপনার মেয়েকে ভীষণ ভালোবাসে। আমি মা ছেলের অনুভূতি বুঝি। মেয়েটাকে আমার ছেলের জন্য দিয়ে দিবেন? তা ক্যামেলিয়া কোথায় একটু দেখে দেন। ক্যামেলিয়া নিজের প্রফেসরকে দেখে বহু আগে সিঁড়ির কোণে লুকিয়েছিল, সেখান থেকে সব শুনে লজ্জায় লাল নীল হয়ে আবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আজকে যে তাকে বড় বিপদের মুখে পড়তে হবে ভাবতেই তার বুক ধড়ফড় করছে। সে কোনোভাবে আজ ম্যামের সামনে যাবে না, তাই তাড়াতাড়ি করে নিজের রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। কামিনী আর দাদু রুমে বসেছিল, সেখান থেকে বের হয়ে সিঁড়ির কাছে যেতে মাজেদা হক দেখে ফেললেন। এরপর নিজ হাত এগিয়ে এনে তার হাত ধরে টেনে বসলেন। আবিয়াজ আলফাজ আজমাইন তখন দোতলা থেকে নামছিল। কামিনীকে একটা মহিলা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে সকলে থমকে দাঁড়ালেন। আজকে ক্যামেলি আর কামিনী দুজনে একরকম জামা পড়েছিল, তাই কেউ বুঝতে পারল না এটা আসলে কামিনী নাকি ক্যামেলিয়া। তবে আবিয়াস বুঝলো। সে তড়িঘড়ি করে নিচে নেমে আসতে শুনতে পেল মাজদা হকের কথা। তা তুমি আমার ছেলেকে ভালোবাসো, সেটা আমাকে আগে বলতে পারতা, আমি নিজের ছেলেকে ধরে বেঁধে বিয়ে দিতাম। এখন আমি জেনে গেছি, আর চিন্তা নেই, খুব দ্রুত বিয়েটা দিয়েই দিব দুজনে। জাওয়াত ফিরছে আগামী মাসের 5 তারিখ। আবাইস কথাটা শুনে যেন নিজের অবস্থান ভুলে গেল। খপ করে কামিনীর হাতটা মুঠোয় পুড়ে তাকে টান দিয়ে নিজের দিকে এসে বলল, কাকে ভালোবাসো তুমি? উনি কি বলছেন এসব? আবাইসের জোর গলায় আগে কখনো কথা বলেনি কামিনীর সাথে, কারোর সাথে বলে না। এই আবাইস কেউ চিনতে পারল না। উপস্থিত সবাই ভড়কে গেল আবাইসের কাছে, আর কামিনী তো ভয়ের চোটে জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা।
কামিনীর জ্ঞান হারাতে আবাস দিশেহারা হয়ে পড়ে। উপস্থিত সকলকে সম্পূর্ণ উপেক্ষা করে কামিনীর দুই হাত পাজাগলা করে নিয়ে উপরের দিকে চলে গেল। শোরগোল শুনে ক্যামেলিয়ার কী হয়েছে দেখার জন্য নিজের রুম থেকে বেরিয়েছিল। আবাস কামিনীকে কোলে করে আনতে দেখে সব বুঝে গেল গড়বড় হয়ে গেছে। সবসময় তো ক্যামেলিয়ার করা কাজের বকাগুলো কামিনীকেই খেতে হয়েছে। সে তাৎক্ষণিক নিজেকে কামিনী প্রমাণ করার জন্য সোজা কামিনীর রুমে গিয়ে বসে রইল। আবিয়াস কামিনীকে নিয়ে রুমে এসে তাকে যে দেখেও না দেখলো। সে বিছানায় আলতোভাবে কামিনীকে শুইয়ে দিল। ক্যামেলিয়া ভেবেছিল তার ম্যাম চলে গেছে, তাই সবার সামনে নির্বিকার হয়ে বসে আছে। তবে মাজেদা হক রুমে প্রবেশ করতে সে তব্দা খেয়ে যান। তিনি বিস্মিত চোখ কিছুক্ষণ চেয়ে থাকেন। ব্যাপারটা বুঝতে পেরে আজমাইন বলেন, ও কামিনী। ক্যামেলিয়া আর কামিনী দুজনে দমস। ব্যাপারটা বুঝতে পেরে মাজেদা হক স্বাভাবিক হলেন। মৃদু হেসে এসে ক্যামেলিয়া গেলে হাত রেখে বলেন, বাহ কি সৌভাগ্য আমার। এখন তবে ছোট ছেলের বিয়েটাও ঠিক করে ফেলতে দেখবি। ক্যামেলিয়া জাওয়াদের ছোট ভাই সাদাবের কথা মনে পড়ে গেল। সাদাব ভাই তো প্রেম করেছেন। আহারে, ম্যামের স্বপ্নটা পূরণ হবে না। কামিনীর জ্ঞান ফিরতে সে সবাইকে দেখে আগের থেকে বেশি ঘাবড়ে গেল। ঝরঝর করে কেঁদে দিল। কোনো কথা না বলতে পারল। আবাস দেখে তার যতটা ভয়, আবাসের ওই চোখ দুটো তো চোখ নয়, যেন আস্ত আগ্নেয়গিরি। আবাস ফুঁসতে দেখে কামিনীর গায়ে পশম কাটা দিয়ে উঠল। ছোটবেলায় একবার ক্যামেলিয়ার কারণে আবাসের হাতে তাকে মায়ের খেতে হয়েছিল, যেন তেনো মায়ের নয়, একেবারে বিছানায় পড়ে থাকার মতো মায়ের। সেটা মনে পড়লে এখনও তার অবস্থা খারাপ হয়ে যায়। আবারও তেমন কিছু হবে কিনা সেই শঙ্কাতে সে কান্নায় ভেঙে পড়ছে বারবার। টুইঙ্কেল মাগরিবের নামাজের পর একটু ঘুমিয়েছিল। হট্টগোলের আওয়াজে তার ঘুমটা কেটে যায়। তার পাশের রুমটা কামিনীর। বিছানা ছেড়ে তাড়াতাড়ি সে কামিনীর রুমে ঢুকে দেখলে কামিনী কাঁদছে, আর তাকে বাকি সবাই ঘিরে ধরছে। টুইঙ্কেল তড়িঘড়ি করে তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে কাতর স্বরে বলে, আপা কাঁদছো কেন? দাদুকে মারা গেছে? আলপাস ধমকে উঠে টুইঙ্কেলকে বলল, শাট আপ টুনি। কেউ কাঁদলে কি দাদু মরে তোর কাছে? টুইঙ্কেল চুপ হয়ে রইল। আবিয়াজ আর অপেক্ষা করতে পারল না সবটা জানার পর, তাই গলার আওয়াজ বাড়িয়ে কামিনীকে বলল, তুমি কাকে বিয়ে করছো? কামিনী ফোপাতে ফোপাতে জবাব দিল, কাউকে না। উনি একটু আগে নিচে কি বলেছিল আমি শুনতে পেয়েছি। নাটক করছো তুমি? না, সত্যি বলছি। বিয়ে করবো না বলছো, আবার ভালোবাসেছি শুনছো। আমাকে বোকা পেয়েছো তুমি? আমি তো আপনাকেই ভালোবাসি। কামিনীর কথা শুনে তার বাবা মা দুজনে বিব্রত বোধ করলেন। এটা তারা কি শুনলেন? উপস্থিত সবার মুখ হা হয়ে গেছে। কামিনী বুঝে উঠতে পারল না সে কি বলতে কি বলে ফেলছে। আবিয়াজ একটু নরম হলো, হালকা কেসে বলল, তাহলে উনি কেন এসব বলেছেন? আমি জানবো কি করে? আমি তো চিনি না ওনাকে। মাজেদা হক থতমত খেয়ে গেলেন এমন কথা শুনে। কি বলছে ক্যামেলিয়া? আমাকে তুমি চিনতে পারছো না? আবিয়াজ আর কামিনী দুজনে চমকে উঠলেন এই কথা শুনে, এবং একই কথা বলে উঠল, আমি ক্যামেলিয়া না, ও ক্যামেলিয়া না। ক্যামেলিয়া এক কোণে দাঁড়িয়ে চুপচাপ। সবার নজর নিজের দিকে পড়তে ঝরঝরে কেঁদে দিলেন। মাজেদা হক বললেন, সরি ম্যাডাম, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই এভাবে লুকিয়ে পড়ছিলাম। সালাম খান কামিনীর দিকে তাকালেন, বললেন, তুমি আবায়াসকে পছন্দ করো? কামিনী ঝটপট দুই দিকে মাথা নাড়ল, যার অর্থ না, সে পছন্দ করে না। আবায়াস এমন অস্বীকৃত সইতে পারল না। ধমকে উঠল, বলে, এই মেয়ে থাপ্পড় চিনো? কামিনী দুই গালে হাত রেখে বলল, মাফ করবেন, আপনি আমার বড় ভাই লাগেন, শুধু বড় ভাই। বড় ভাই আর কোনোদিন বলবো না ভাইয়া, আর কোনোদিন এসব মাথাতে আনবো না, মাফ করে দেন। কামিনী পা ধরতে গেল আবায়াসের। আবায়াস দুই পা পিছিয়ে বলল, দূরে থাকো, কাছে এসো না। তারপর শাফকাত খানের দিকে তাকিয়ে বললাম, চাচা, আমি কামিনীকে বিয়ে করতে চাই। আমার এই সিদ্ধান্তে আপনারা মত থাকবে আশা করছি। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ান, সে হনহনিয়ে রুম থেকে বের হয়। তার মনের মাঝে হুট করে কেন যেন কামিনীকে বউ করে ঘরে তোলার ইচ্ছে জাগলো। শাফায়েত খান তার তিন ভাইকে উদ্দেশ্য করে বললেন, আবাস কখনো মুখ ফুটে কিছু চায় নাই। অন্য সময় হলে কিংবা তাদের অন্য কোনো ছেলে হলে ব্যাপারটা তারা মেনে নিতেন না, কিন্তু আবাস দেখে তারা এটা মেনে নিচ্ছেন। কামিনীমা, একবার বললেন, ওরা তো ভাই বোন। রহমত খান সেটা শুনে বললেন, যদিও শুনতে খারাপ লাগবে, তারপরে তো এটাই সত্যি যে আবাইস কামিনীর আপন জ্যাঠাতো ভাই নয়। আবাইসের বাবা আপ্তিসাম ভাই আমাদের সৎ ভাই ছিলেন। আমাদের বাবা এক হলে মা তো ভিন্ন। আহামরি সমস্যা কোথায় তাহলে? অনেকে তো আপন চাচাতো ভাইকে বিয়ে করে। এই কথার জবাবে আর কেউ কিছু বলার সাহস পেয়ে না। তারপর সব হুট করে হয়ে গেল। ঠিক হলো প্রথমে আরোরার বিয়ে, তারপর মেহনাজ আর জাবির, তারপরে আবিয়াজ আর কামিনীর বিয়ে দেওয়া হবে। খানবাড়ি কেউ চাইছে না সব বিয়ে এক আসরে দিতে। তারা খানদানি বংশের মানুষ। প্রত্যেক মেয়ের বিয়ে আলাদাভাবে ভিন্ন আয়োজনে সম্পন্ন হবে। রাতে মাজেদা হক জোর করে আটকে রাখলেন বাড়ির বউয়েরা। রান্না চড়িয়েছেন, না খাইয়ে ছাড়বেন না। মাজেদা হক বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন সকলের আচরণে। তারপর মনে সন্তুষ্ট হলেন ছেলে যে ভালো ঘরের মেয়ে পাচ্ছে, এটাই তার জন্য অনেক।
আলফাজ মাজেদা হকের সাথে আসা মেয়েটির দিকে একটু পরপর সুযোগ পেলে আর চোখে তাকাচ্ছেন। মেয়েটি মাজেদা হকের ভাইয়ের মেয়ে, তার নাম তনয়া, ঢাকা মেডিকেল 5th ইয়ারের পড়ছে বর্তমান। সন্ধ্যার দিকে ফুপু কল করে তাকে তাড়াতাড়ি বের হতে বললেন। এমনভাবে ডেকেছে যেন বড় বিপদে পড়ছে। কোনো রকম তৈরি হয়ে এসে জানতে পারলো জাওয়াত ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। শুনে তার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু ফুপুকে কিছু বলতে পারছে না। চুপচাপ তার সঙ্গে আসে। আর এখানে আসার পর একের পর এক শক পাচ্ছে। এখন সেটা হলো আলফাজের চোরাদৃষ্টি। লোকটাকে দেখতে শুনতে ভালোই ভদ্রগোছের বোঝা যাচ্ছে, কিন্তু ওভাবে তাকাচ্ছে কেন? এ তো ভুলেই গেছে শয়তান লোকগুলো ভদ্রবেশে থাকে। আলফাজকে এড়ানোর জন্য সে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ ফোন হাতে রাখেনি। টুইঙ্কেল তাকে আরোরা রুমে ডেকে নিয়ে যান। 7 বোন যেখানে উপস্থিত ছিল। সবার সাথে আড্ডা দিয়ে সময়টা বেশ ভালোই কেটে যায়। খেতে বসার সময় টেবিলে তনয়ার বিপরীতে আলফাজ বসে। আর সে পুরনো সময় এগিয়ে গিয়ে দিতে থেকে তনয়াকে। এত মানুষের মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ আলাপে ব্যস্ত, কেউ তাদের লক্ষ্য করেনি। তনয়া খুব কষ্টে রাগ সম্মান করে অল্প খেয়ে উঠে পড়ে। রাত বেশি পড়েছে দেখে মাজদা হকের খাওয়ার পর রওনা দেন। তবে ফেরার আগে খানবাড়ির সবাই তাদের অনুরোধ করলেন আরোরার বায়না যেন তারা সপরিবারে আসে খানবাড়িতে, তাই তাদের অপেক্ষায়। মাজেদা হক আশ্বস্ত করলেন তারা আসবেন। পরদিন ভোর 6টায় মেহনাজ ছাদে যোগব্যায়াম করছিলেন। আরোরা চা করে সুজানাকে ডেকে ছাদে আনেন। এসে মেহনাজকে নিজ কাজে ব্যস্ত হয়ে দেখে টেবিলে সাজিয়ে, তারপর হাতে হুমায়ুন আহমেদের রূপা বইটি। অগণিত বইটি তার পড়া। তারপরে পুনরায় বিরক্ত বোধ করে না সে। এত টান তাকে বইটা। সুজানা এরিনা একসাথে ছাদে এসে চেয়ার বসে চা খায় গল্প করে। খানিক পর টুইঙ্কেল আসে। মেহনাজ প্রোটিন শেক নিয়ে ধপ করে বসে পড়ে চেয়ারে। সুজানা জিজ্ঞাসা করে, টুকুন টাকুন আসবে না? না ঘুমাচ্ছে? টুকুন টাকুন হলো ক্যামেলিয়া আর কামিনী। তাদের সবাইকে আদর করে এই নামে রাখে। গত রাতে কামিনীর ভয়ের চোটে জ্বর আসে। আর যমজ হওয়ার জন্য ছোট থেকে দুজনের মধ্যে অনেক মিল। এর মধ্যে একটি হলো একজনের জ্বর আসলেও অপরজনের অটোমেটিক জ্বর আসে। কামিনীর জ্বর আসার 3 ঘন্টা পর ক্যামেলিয়ার জ্বর আসে। এখন 2 বোনে শয্যায় পড়ে যায়। প্রতিদিন এই সময় ছাদে 7 বোন গল্প করে। আজ আর তেমনটা হয়নি। আড্ডাও তেমন জমল না। চা খাওয়া যখন শেষের দিকে, তখন জাবির এসে ছাদে। তাকে দেখে সবাই কোনো কথা বলে না, আসলে বলতে নেয় না, কিন্তু জাবিরের ইশারায় চুপ করে থাকে। সবাই মৃদু হেসে চুপচেপে ছাদে যায়। মেহনাজ তখন চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন। তখনই টের পায় ছাদ থেকে, যে টের পায় না, তবে একটু জাবির তার পাশে গিয়ে দাঁড়াতে সে বুঝতে পারে জাবিরের ব্যাপার। পারফিউমের ঘ্রাণটা মেহনাজের চেনা। চোখ খুলতে জাবিরকে দেখে সে বিরক্ত হলো। জাবির ভুরু উঁচে হেসে বলল, কিরে যোগা করছিস? মেহনাজ থমথমে গলায় বলল, এখান থেকে যাও জাবির ভাইয়া। তুমি করে বলছিস তবে? আমি তো ভেবেইছিলাম এখন থেকে তুই সম্বোধন শুনতে হবে। ডিস্টার্ব করো না, যাও তো। মেহনাজ আসন ছেড়ে গায়ে ওড়না পেঁচিয়ে বলল, তুমি একটা অসহ্যকর মানুষ। সহ্য করার অভ্যাস করিনি, পারবো না। আর এত সকাল সকাল তোমার এ বাড়িতে? শুনেছি ভোর রাতে ফিরছো, আর 4 ঘন্টাই তো হলো না, এখনই নানা বাড়ি চলে আসলো। একটু শরম করো। নানা বাড়ি আসতে শরম কিসের? আর হ্যাঁ, তুই চাইলে এটা বলতে পারিস যে হবু শ্বশুরবাড়ি এত সকালে আসা ঠিক না, তাই বলে নানা বাড়ি খোটা দিবি না। এই আমার মামা তোকে আসলে কি খাইয়ে এমন পাষাণ বানালো? মামাকেই জিজ্ঞাসা কর, তুই বল কি খাস, সেটা তো আমার জানা দরকার। ধ্যাত। মেহনাজ নিচে নামার জন্য পা বাড়াতে তাকে প্রস্তুত নিয়ে যাবার জাবির জোরে জোরে গাইতে থাকে। এই এমন এক গান শুনে মেহনাজ তাজ্জব বনে গেল। পেছন ফিরে কিছু সময় অবাক জাবিরের দিকে থেকে চলে আসে। জাবির 3তলায় দেখে আবিয়াজ কামিনীর রুমের দিকে যাচ্ছে। জাবির তার কাছে গিয়ে বলল, কি ভাইয়া, শুনেছি আমার শালিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, তা আমাকে তো কখনোই জানালেন না। ভেতরে ভেতরে এইসব চলছে। আবিয়াজ গম্ভীর গলা প্রশ্ন করো, কি সব বলতে চাইছো? বোঝো না তাই না? অলওয়েজ এমন অবুঝ সেজেই তো চলছে। আমি জানতাম লাস্টটা তুমি ছক্কা মারবে, আর দেখো প্রেডিকশন মিলে গেল। আবিয়াজ অগ্নিদৃষ্টি তাকালো জাবির দিকে। 10 নম্বর বিপদ সংকেত আসবে। জাবির দ্রুত সেই জায়গায় ত্যাগ করলো। জাবির চলে যাওয়ার পর আবিজ আরও কিছুক্ষণ কামিনীর দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না। তাই নিজের ঘরে ফিরে ক্যামেলিয়া ঘুমের ঘরে ফোনের রিংটোন শব্দ পেয়ে পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয়। চোখ মেলে দেখে আননোন নাম্বার কল এসেছে। রিসিভ করতে উপাস থেকে শুনতে পেল, ভালোবাসি ক্যামেলিয়া, খুব বেশি ভালোবাসি। এই এত অবসাদের মধ্যে ক্যামেলিয়ার মনে হলো, আহা, এটাই বুঝি সুখী পরিশিষ্ট। আজ আরোরার বায়না। সকাল থেকে খানবাড়ির হইচই মেতে উঠছে। গোটা বাড়ি সুন্দর সজ্জিতভাবে। বাড়ির সবাই খুবই ব্যস্ত, এদিক ওদিক ঘুরছে। তবে এত ব্যস্ত মানুষের মধ্যে একজন খুবই আরামে হলরুমে সোফায় বসে আছে। সেই মানুষটি হলো বুয়া। নিউ মার্কেট থেকে কিনে আনা চুমকি চুমকি লাল রঙের কাপড়, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখের উপর সানগ্লাস লাগিয়ে, হাতে একটা কটকটে লাল রঙের পার্স নিয়ে
বসে আছে। গতকাল রাতে তিনি ঘোষণা গেছেন আজ কোনো কাজ করবেন না। অবশ্য তিনি কোনো কাজই করেন না। বুয়া এই বাড়িতে আছেন 28 বছর ধরে। হোসনে বেগমের গ্রামের তিনি। অকালে স্বামী হারিয়ে যখন বাপের ভিটায় ভাইয়েরা বউয়ের লাঠি খায় তখনই গ্রামে মহাজনের দয়া হলো, পাঠিয়ে দেয় ঢাকা হোসনে আরার কাছে। এসেছিল মূলত কাজ করার জন্য, কিন্তু সে বছর তিনি বাড়িতে আসেন সেই বছরে আলফাজের জন্ম হয়, আর তখন থেকে তার দেখাশোনার দায়িত্ব পড়ে। আলফাজের দেখাশোনা করার পর তার কাজ হলো, এরপর আরোরা হলো, তারপর দেখাশোনা তার পড়লো বুয়ার উপর। এরপর মেহনাজ, এরিনা, সুজানা, ক্যামিলিয়া, কামিনী, নিয়ন, টুইঙ্কেল, রিজভি সবার দেখাশোনা তিনিই করছেন। এই এতগুলো বাচ্চার দেখাশোনা করাটাই বাড়ির অন্য অন্য কাজ তিনি করেননি। বুয়া শুধু তিনি নামেই ছিলেন, তবে তার কাজ ছিল কেবল বাচ্চাদের সাথে থাকা, তাদের খাওয়ানো, গার্ডেনে তাদের সাথে খেলা করা, ব্যাস। বাচ্চাদের কাপড় ধোয়ারও কাজ করেনি তিনি কখনো, সেটা অন্য আলাদা ছিল। যেহেতু বুয়া বলে সবাই প্রথমে ডেকে, তাই থেকে বুয়াই হয়ে গেল। তবে তিনি নিজেকে ন্যানি ভাবে, অবশ্য উচ্চারণে বলে উল্টোটা। এই যেমন একটু আগে তিনি যখন বসেছিলেন তখন তার কাছে দুজন মহিলা এসে জিজ্ঞাসা করেন, আপনি মেয়ের কী হন? বুয়া গম্ভীর স্বরে জবাব দেয়, আমি আরোরার নানি। মহিলা চরম অবাক হলো, চোখ কপালে তুলে বলল, কি আপনি নানি? সত্যি? তাই আমি মিছা কথা কমু? এত ইয়াং নানি? মানে আরোরার মাকে একটু আগে দেখলাম, বয়স তো একই হবে আপনাদের, তাও আমি নানি। মহিলা যিনি প্রশ্ন করছেন তিনি হলেন শাহরিয়ার মামি। তিনি বুয়ার কনফিডেন্স দেখে সত্যি নানি ভেবে নিয়েছিলেন। শাহরিয়ার নানিকে আজ আনা হয়েছিল। তিনি বসে আছেন পাশের সোফায়। তিনি বুয়াকে নিয়ে গিয়ে শাহরিয়ার নানির পাশে বসিয়ে দিলেন। তারপর একটু পরে টুইঙ্কেল আসে, জিজ্ঞাসা করেন, বুয়া আপনি এখানে, দাদু তুমি কোথায়? বুয়ার বলার সাথে সাথে মহিলাগুলোর মুখের রং কালো বদলে গেল। টুইঙ্কেল ব্যস্ত ভঙ্গিতে তার দাদুকে খুঁজতে লাগলো। পেয়ে গেল। একটু সামনেই টেবিলে বসে একটা পিঁপড়ের কপালে হাত দিয়ে উদাস হয়ে বসে আছেন। টুইঙ্কেল তাড়াতাড়ি গিয়ে দাদুকে সেখান থেকে উঠিয়ে অন্য সোফায় নিয়ে গিয়ে বসালো। তারপর বুয়াকে মৃদু রাগ দেখে বলল, বুয়া আপনাকে বলছি দাদুর খেয়াল থাকতে, আর আপনি কি না তাকে এভাবে নিচে পিঁপড়ে বসিয়ে রেখেছেন? বুয়া আসামির মতো মুখ করে বলেন, আমি ভুলে গেছিলাম মা টাঙ্কেল। উফ বুয়া, কতদিন বলছি টাঙ্কেল ডাকবে না, তারপরেও কেন ডাকো? বাকিদের মতো টুনি ডাকলেও তো পারেন। টাঙ্কেল খুব অদ্ভুত। টুইঙ্কেল রাগে গজগজ করতে যাওয়ার পর বুয়া পাশ থেকে শাহরিয়ার মামি আর শাশুড়িকে উঠিয়ে আবার হোসনেয়ারা পাশে বসালেন। এরপর বুয়া সেদিকে মুখে ভেঙচি কেটে অন্যত্র চলে গেলেন। তাওয়াজ এসে থেকে এরিনাকে দেখতে পেয়ে নেই, তাই উপরে গিয়ে সুজানাকে দেখতে পেয়ে এরিনার খোঁজ নিয়ে সোজা তাকে এরিনার রুমে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে তাওয়াজ দেখছে এরিনা শাড়ি পরেছে, কানে দুল পড়ছে। তাওয়াজকে দেখে অবাক হয়ে বলল, আপনি কখন এলেন? এই তো একটু আগে। এই না পুরো সাজতে ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু হুট করে কিছু মনে পড়ে গেল, তাই তাওয়াজের দিকে তাকিয়ে বলল, সেদিন ওইরকম করছেন কেন? আপনাকে কে ওই ভুয়ো সংবাদ দিয়েছিল? তাওয়াজ ইতস্তত করে জবাব দিল, শান্ত রিজভির থেকে শুনেছিল, আর তারপর আমাকে বলেছিল। আমার তো জানতাম শুধু তুমি ওর বোন, মানে আরোরা আপু যে আছে তার খবর আর জানতাম না, তাই ওরকম হয়ে গেছিলাম। তাছাড়া যখন সব ক্লিয়ার হলো তখন তুমি ক্লিয়ার করতে পারতে। আমিও বুঝতে পারিনি। এই না হেসে ফেললো, হাসলো তাওয়াজ। ভুল বোঝাবুঝি হয়ে খুব ভালো হয়েছে। যদি না হতো তবে আজ এ সময় তাওয়াজ কি এখানে দাঁড়িয়ে থাকতে পারত? জাবির মেহনাজের রুমের দরজায় দাঁড়িয়েছে, দরজা খোলা, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি দেয়নি মেহনাজ। জাবির বলে উঠলে, সরি, আর এইভাবে কখনো রাফলি বিহেভ করবো না। জাবির হয়ে যাও তো এখান থেকে। তোমাকে কতবার বলবো তুমি আমার কাছে কেবল ভাই। আমি ভাইয়া হতে চাই না, আমি তোমার ছাইয়া হতে চাই। যাবে তুমি? ধুর, এই তোমাকে কোন পাগলে এই নিউজটা দিচ্ছে? বিদেশে ছিলে আমি ভালোই ছিলাম, যেই পাগল দিয়েছে খবর তাকে চড়িয়ে না দিলে আমার শান্তি হয় না। রাফিদ ভাইকে চড় দিবি? মেহনাজ অবাক হয়। রাফিদ ভাই পাশের বাড়ির। আবরিয়াস, আলফাজ, আবজামিন, জাবির, এদের সবার মতো বন্ধুত্ব হোক সম্পর্ক, তবে যতই বন্ধুত্ব হোক তার তো ভেতরের কথা জানার কথা না? তাই সে বিস্ময় নিয়ে জানতে চাইল, ওনাকে কে খবর দিছে? তোদের বাড়ির বুয়া মর্জিনা গিয়ে রাফিদ ভাইয়ের বউকে বলেছে তোর বিয়ে, আর ভাই তো জানে আমি তোকে পছন্দ করি, তাই আমাকে জানিয়ে দিছে। আজ মর্জিনার খবর আমি করেই ছাড়বো। মেহনাজের অনুমতি অপেক্ষা করে না করে জাবির সোজা রুমে ঢুকে মেহনাজের হাত চেপে দিল। তুই এমন করিস না, বল ভালোবাসি না তোকে? মেহনাজ কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে রইল জাবিরের মুখের দিকে। তারপর এমন একটা কথা শোনার জন্য জাবির প্রস্তুত ছিলেন না। ক্যামেলিয়া কামিনী দুজনে সুস্থ আছেন, ক্যামিলিয়ার হবু শাশুড়ি আছেন, আর কামিনী আবাইজের সাথে। আবাইজ তাকে জোর করে নিজের পাশে রাখছে, একটু পর পর এটা ওটা এনে দিচ্ছে খাওয়ার জন্য। সে যে পেটুক এটা আবাইজ ভালো করে জানে, তবে জ্বরের মুখে পেটুকতা খেতে পারছে না। আবাইজ একটু কষ্ট হচ্ছে তাই পেটুকের জন্য। কামিনী অবশ্য লজ্জা। বাড়ির সবাই থাকাতে
তার লজ্জায় অস্বস্তিতে মাথা নত হয়ে যাচ্ছে। নিবারস এসেছে থেকে টুইঙ্কেল আশেপাশে ঘুরঘুর করছে। টুইঙ্কেল অবশ্য এত কিছু বুঝলো না। সে বেশ স্বাভাবিকভাবে আলাপ করছে নিবরাসের সাথে। এই স্বল্প আলাপে নিবরাসের মন ভরে না। সে ঘুরঘুর করতে করতে সালাম সাহেব ড্রয়িং রুমে তখন সবেমাত্র এসে নিবারসকে দেখে হাহাকারটা আবার জেগে ওঠে। কামিনী আর ক্যাবিনেলের সাথে বিয়েটা দিতে পারল না। ছেলেটা এবারই জামাই করা আর হবে না। হঠাৎ করে নজর পড়ল টুইঙ্কেল। শাড়ি বেয়ে বড় মেয়ে সেজে এসেছে। নিবারসের দিকে তাকাতে তিনি দেখলেন নিবারসের নজর টুইঙ্কেলের দিকে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন টুইঙ্কেলকে বিয়ে দিবেন নিবারসের সাথে। দরকার পড়লে জোর করে দিবেন। ছোট ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা বলেন। তিনি ইমরোজ খানকে খুঁজতে লাগলেন। আংটি পরানো শেষ। শাহরি আবার আরোরা একসাথে আংটি পরাতে নিবে তখনই শাহরিয়ার কল আসে। জরুরি ভিত্তিতে হসপিটালে যেতে হবে, ইমার্জেন্সি। শাহরিয়া চলে যেতে সেদিকে চলচল চোখে আরোরা তাকিয়ে রইল। এই হসপিটাল কি এখন তার শত্রু হতে চাচ্ছে নাকি শাহরিয়ার পেশাটা? সে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। শাহরিয়া যখন ফিরল ততক্ষণে সবাই খাওয়া দাওয়া সেরে ফেলছে। রাত অনেক হয়েছে। তাকে দেখে প্রথমেই তার মা এক দফা বকলেন, তারপর তার খালা বকলেন। বকাবকি শেষ হওয়ার পর আংটি বদলের অনুষ্ঠান শুরু হলো পুনরায়। আরোরিয়া কেঁদেছিল, তাই তার চোখ মুখ লাল ছিল একেবারে প্রথম দিনের মতো। শাহরিয়া প্রথমেই নিজের কাছে অনুতপ্ত হলেও এবার খুশি হলো। ভালোই হয়েছে সে চলে গেছে, নইলে এমন কান্না করা, লাল করা ফেলা মুখ দেখা পেত না। সবশেষে সবার গ্রুপ ফটো তোলা হতো। সবাই যার যার মতো পজিশন নিয়েছিল। আলফাজ দাঁড়ালো তনয়ার পাশে। তনয়া তা দেখে বিরক্ত মুখ কুঁচকাল। জাবির আজমাইনের পাশাপাশি দাঁড়িয়েছিল মূলত তাকে একটা কথা বলার জন্য, যে মেহনাজকে ছেড়ে এখানে দাঁড়িয়েছে। আজমাইন বলল, তোর তো ওখানেই, তুই এখানে কি করছিস? দরকার আছে ভাই, কি হয়েছে? আমার বোন, আমার মেডিকেল টেস্ট করাতে হবে। আত্মীয় নাকি সমস্যা হয়। এখন কি করি বলতো? টেস্ট করালে লোকে আমাকে কি বলবে? কি বলবে? কিছু বলবে না। এক কাজ করিস, শাহরিয়া ভাইয়ের সাথে আমি কথা বলে নিব, তার হাসপাতালে গিয়ে টেস্টটা করিয়ে নিস। জাবির অসহায় মুখে মেহনাজের দিকে তাকিয়ে আছে। আচ্ছা তাই হবে। ক্যামেরাম্যান সবাইকে হেসে ছবি তুলতে বলল। কেউ হাসছে না, তাই দেখে রিজভি বলল, সবাই চিজ করতে নিলে বুয়ার হাজি এসে যায়। তিনি বাড়িয়ে কাঁপিয়ে হাজি দিলেন, হাচ্চু। অমনি সবাই হাসা শুরু করলেন। ক্যামেরাম্যান এসেছে দেখে আজব সব কাজকর্ম দেখছে। সে স্ন্যাপটা নেওয়ার সময় বিড়বিড় করতে করতে লাগলেন, নানান রঙের মেলা। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পড়তে অনেক সমস্যা ছিল, মাফ করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।